হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো দেখো, ভিশন ডাব্লিউবিসিএস এ আজকে আমাদের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস হচ্ছিল সেটার আজকে 3 নম্বর ক্লাস। তো আগে আমরা দুটো ক্লাস শেষ করেছি, তো যারা এখনো দেখোনি আগে দুটো ক্লাস দেখে এসো, তারপরে এই 3 নম্বর ক্লাসটা দেখবে, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের উইক 3, ঠিক আছে? 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে করব। তো চলো শুরু করা যাক। তো তার আগে দেখো, আমাদের যে এই ক্লাসটা তুমি যে দেখছো, এই ক্লাসটা এবং আমাদের ইউটিউবে যত রকমের ক্লাস হয় সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল ভিশন ডাব্লিউবিসিএস এর চ্যানেলে কিন্তু, সরি, অ্যাপে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এই অ্যাপের মধ্যে ডাব্লিউপিপিএসসি সেকশনে চলে যাবে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আরো একটা জিনিস দেখো, তোমরা এখন যে ক্লাসটা দেখছো অর্থাৎ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসটা দেখছো, এই ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ এরকম A4 সাইজ ফরম্যাটে, মানে এরকম A4 ফরম্যাটে, প্রিন্ট আউট ফরম্যাটে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেগুলো কিন্তু এরকম ওয়ান লাইনার করে করে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যাতে তোমরা খুব কম সময়ে রিভিশন করে নিতে পারো। ঠিক আছে? এটা এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য উপস্থাপনা করা হয়েছে। তোমরা প্রত্যেকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নেবে। অলরেডি আমাদের দুটো পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, উইক 1 এবং উইক 2। তো সেগুলো কিন্তু ডাউনলোড করে নিও। তো চলো আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোইং মিশনস উইল লঞ্চ নিসার ইন ফেব্রুয়ারি? ঠিক আছে, দেখে মনে হচ্ছে এটা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু একদমই নয়। এটা আগেই কিন্তু মানে এটা আগে কিন্তু বলা হয়ে গিয়েছিল যে এটা এরকম লঞ্চ হবে, সেটা ফেব্রুয়ারিতে। তো এটা বলা হচ্ছে যে কোন, এই যে নিসার বলে যে মানে আমাদের ইসরোর, এইটা একটি স্যাটেলাইট বলতে পারো, সেটা একটা মিশন। তো সেটা কোন, মানে কোন লঞ্চ ভেহিকেলের সাহায্যে পাঠানো হবে? এটা তোমাদের সামনে অপশনস রয়েছে: জিএসএলভি F-17, জিএসএলভি F-15, জিএসএলভি F-18, না জিএসএলভি F-16? তো দেখো, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জিএসএলভি F-16। ঠিক আছে, এবার এখানে দেখো, জিএসএলভি F-16 এই লঞ্চ ভেহিকেলটা নিসার স্যাটেলাইটটাকে ক্যারি করবে। ফেব্রুয়ারি 2025-এ এটা পাঠানো হবে। নিসার কি? নিসার হচ্ছে নাসা এবং ইসরো, এই দুটো মানে স্পেস অর্গানাইজেশনের কোলাবোরেশনে তৈরি করা একটা স্যাটেলাইট, যেটা আমাদের ক্লাইমেট মনিটরিং, এগ্রিকালচার এবং ন্যাচারাল ডিজাস্টারের সম্বন্ধে আমাদের কিন্তু ডেটা পাঠাবে। ঠিক আছে? তো এখান থেকে বুঝতে পারছো, এন আর আইএস, মানে এখান থেকে নাসা, এখান থেকে ইসরো। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 2, হোয়ার হ্যাজ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ আনভেইলড ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেইড রেল ব্রিজ, আঞ্জি খাদ ব্রিজ? এই যে আঞ্জি খাদ ব্রিজ, এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট কেবল স্টেইড রেল ব্রিজ। এটা কোথায় হয়েছে, এটা কোথায় বানানো হয়েছে? তো অপশনস দেখো: লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ, নাকি সিকিম? তো এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে আনিজ খাদ ব্রিজ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কেবল স্টেট, এগুলো কেবল দিয়ে তৈরি করা। এবার দেখো, এটা সম্বন্ধে আমরা জেনে নিই, এটা সিগনিফিক্যান্ট কি। Anji Khad Bridge is a significant infrastructure project in Jammu and Kashmir that connects Katra Riasi section of the Udhampur Srinagar Baramulla rail line. ঠিক আছে? The bridge will completed in 11 months, 11 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, and the total length of the cable stay uses the bridge is 653 কিলোমিটার। এইটা কিন্তু পরীক্ষায় চলে আসে, মানে অনেক সময় এই ব্রিজগুলোর লেন্থ চলে আসে। আরেকটা ইনফো, স্ট্যাটিক ফ্যাক্ট, যে টোটাল 96টা কেবল দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আঞ্জি রিভারের উপরে তৈরি হয়েছে, তো ওই জন্য এই নাম। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 3। বলছে, অন 13th January 2025, প্রাইম মিনিস্টার মোদি inaugurated the inaugurated the Z Mode tunnel
in Kashmir? What is the length of the tunnel? 8.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার নাকি 7.5 কিলোমিটার? তো একটা টানেল রিসেন্টলি ইনঅগুরেট করা হয়েছে যার নাম হচ্ছে জেড মোর টানেল। তো এই টানেলের লেন্থ তোমাদের কাছে জানতে চেয়েছে। আমি একটু আগেই বললাম যে এই রকম ধরনের ব্রিজ বা টানেল এর কিন্তু লেন্থ কিন্তু জিজ্ঞাসা করে। তো এটারও তাই। তো এটার লেন্থ হয়ে যাবে দেখো 6.5 কিলোমিটার। ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে দ্য ইনঅগুরেশন সেরিমনিতে মেনি ওয়েল নোন জে-এন্ড-কে এর চিফ মিনিস্টার ছিলেন ওমর আবদুল্লাহ, ইউনিয়ন মিনিস্টার নীতিন গাডকারি ছিলেন এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ছিলেন। জেড মোর টানেলটা কি? এটা সোনমার্গে অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে, 6.5 কিলোমিটার লং। এটা অল ওয়েদার কানেক্টিভিটি প্রোভাইড করবে তোমাকে, মানে তুমি যে কোনো ওয়েদারে যেতে পারবে, এটা ব্যবহার করতে পারবে। এইটা কানেক্ট করে সোনমার্গ থেকে শ্রীনগরকে, এইটা ইম্পর্টেন্ট। এটা জিওগ্রাফিতেও ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ারও ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বলছে অ্যাকর্ডিং টু জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ, দ্য টানেল দ্য টানেল উইল এস্টাবলিশ সোনমার্গ অ্যাজ এ প্রিমিয়ার উইন্টার স্পোর্টস ডেস্টিনেশন। মানে এই যে সোনমার্গে বিভিন্ন রকম উইন্টার স্পোর্টস ডেস্টিনেশন তৈরি করা হবে, তো সেইটার জন্য এই ব্রিজটা কিন্তু তখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সিমিলার টু গুলমার্গ হুইচ ইজ নোন অ্যাজ স্কিইং রিসর্ট। এটা গুরুত্বপূর্ণ যে গুলমার্গ কিসের জন্য বিখ্যাত? এটা স্কিইং, স্কিইং যেগুলো করা হয় সেগুলো ওটার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 4, খুব ইজি কোশ্চেন। হুইচ জ্যাভলিন থ্রোয়ার হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য বেস্ট জ্যাভলিন অ্যাথলেট অফ 2024 বাই দি আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ? ঠিক আছে। বেস্ট অ্যাথলিট অফ 2024 এটা কোন জ্যাভলিন থ্রোয়ারকে বলা হয়েছে? তো এখানে অপশনস দেখো, অ্যান্ডারসন পিটার্স, নীরজ চোপড়া, জেন জান জেলেনজি, আরশাদ নাদিম। তো এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো নীরজ চোপড়া। এবার নীরজ চোপড়া সম্বন্ধে আমরা কিছু দেখে নিই। তো দেখো তিনি আহ সরি তিনি হচ্ছে জ্যাভলিন থ্রো ইভেন্টের সাথে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, অলিম্পিক ফিনাল এটা 2020-তে গোল্ড এবং 2024-এ সিলভার। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কমনওয়েলথে 2018 সালে গোল্ড এবং রিজিওনাল যতগুলো ফাইনাল হয়েছে সবকটাতে গোল্ড। আচ্ছা, হাইয়েস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 2000 আচ্ছা এটা দরকার নেই। এবার এখানে দেখো তার কিছু ইভেন্টের, দেখো অলিম্পিক ইভেন্টে ফার্স্টে একটা গোল্ড, দেন তারপরে সিলভার, সবাই জানো। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফার্স্টে গোল্ড দেন সিলভার, ডায়মন্ড লিগে ফার্স্টে গোল্ড দেন পরপর দুটো সিলভার, কমনওয়েলথ গেমসে একটাই হয়েছে প্রথমটাই গোল্ড, এশিয়ান গেমসে দুটো হয়েছে দুটোই গোল্ড, এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড, সাউথ এশিয়ান গেমসে গোল্ড, পাভো নুরমি গেমসে প্রথমটাই গোল্ড, দ্বিতীয়টাই হচ্ছে সিলভার, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে প্রথমটাই গোল্ড, এশিয়ান আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে সেকেন্ডটাতে হচ্ছে সিলভার। তো ওভারঅল তার 10টা গোল্ড এবং 6টি সিলভার রয়েছে। এইবার এখানে অলিম্পিক গেমস সম্বন্ধে সামান্য কিছু জেনে নেবো, পুরোটা জানবো না এখানে, বা পুরোটা জেনেই নিয়েছে এখানে। তো দেখো 2020-তে যে টোকিওতে যেটা হয়েছিল সেটাতে গোল্ড, এবং 2024 যেটা আগের বছর হলো সেটাতে কিন্তু সিলভার। তো এখানে যা যা রয়েছে, এইগুলো যা যা এখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানেই পড়ে নিয়েছি। ঠিক আছে। তো আলাদা করে আর জানানোর প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 5, দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াজ গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড স্পিরিচুয়াল লিডার স্বামী বিবেকানন্দা ইজ সেলিব্রেটেড অ্যাজ। এটা তো সবচেয়ে ইজি কোশ্চেন মনে হয় এটা, যে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে আমরা পালন করে থাকি? তো এটা রাইট অ্যান্সার, এটা অপশনস বলার কিছু নেই, এটা সবাই জানো, ন্যাশনাল ইউথ ডে। এইবার আমাদের এখানে কিন্তু রিক্যাপ টাইম, যারা যারা আগের দিনকে ক্লাস করেছো সেখানে দেখেছো যে আমি জানুয়ারি মাসের সমস্ত ডে গুলো কিন্তু পড়িয়েছিলাম। তো আজকেও ওইগুলোকেই রিক্যাপ করা হবে। ঠিক আছে। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক এই মানে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর মেন মানে মূল ধর্মটাই হচ্ছে রোজ রিভিশন করা। যত তুমি রিভিশন দেবে তত এই জিনিসগুলো মনে থাকবে, এগুলো কোনোদিনও ভুলবে না। ঠিক আছে। তো আমরাও এইভাবেই বিভিন্ন জিনিস আবার ঘুরিয়ে ঘুরিয়ে এনে রিভিশন করিয়ে দেবো যাতে করে এগুলো আর না ভোলা হয়। তো দেখো 1 জানুয়ারি ফ্যামিলি ডে,
তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। দেখো, 4th জানুয়ারি ব্রেইল ডে, 5th জানুয়ারি বার্ডস ডে, আচ্ছা, 6th জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস, আচ্ছা, 8th জানুয়ারি আর্থ রোটেশন ডে, 9th জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস, আচ্ছা, 10ই জানুয়ারি হিন্দি ডে, 11ই জানুয়ারি ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী, আচ্ছা, 12ই জানুয়ারি এটা আজকের প্রশ্নে ছিল ন্যাশনাল ইউথ ডে, আচ্ছা, 15ই জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান আর্মি ডে, 16ই জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল স্টার্ট আপ ডে, আচ্ছা, 21শে জানুয়ারি এটা পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে ত্রিপুরা মণিপুর মেঘালয়ার এই তিনটের ফাউন্ডেশন ডে, আচ্ছা, 23শে জানুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনেই আসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 25শে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ভোটার্স ডে, আচ্ছা, 26শে জানুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপাবলিক ডে, আর এখানে হচ্ছে 30শে জানুয়ারি শহীদ দিবস বা মার্টায়ার্স ডে। ঠিক আছে, তো এই কটা কিন্তু আরেকবার রিক্যাপ হয়ে গেল, আগের দিনকে যারা ক্লাস করেছো তাদের আরেকবার হয়ে গেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 6, ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মানে ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব অফিসিয়ালি আনভেইলড দ্য, এখানে কোন চিপ সে তিনি আনভেইল করেছেন? ধ্রুব JAS-64 চিপ, ধনুষ JAS-64 চিপ, রজন JAS-64 চিপ, নাকি তেজা JAS-64 চিপ? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, তেজা JAS-64 চিপ। ঠিক আছে, তো দেখো, ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অশ্বিনী বৈষ্ণব visited the Center for Advanced Computing Development CDC in পুনে। তাহলে এটা কোথায় ইনঅগরেট করা হয়েছে? পুনেতে। Reviewed the work being done at CDAC in relation to the development of chip, ঠিক আছে, বিভিন্ন সেমিকন্ডাক্টর বা চিপ এগুলোর বানানোর জন্য other technical equipments required for the development of supercomputer technology and the production of electric equipment useful to other industrial companies, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজে যাতে সুপার কম্পিউটার টেকনোলজিটাকে লাগু করা যায় সেই জন্য যে সেমিকন্ডাক্টর চিপ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের জেএএস, তেজা JAS-64 চিপ, এটা কিন্তু ইনঅগুরেট করেছিলেন তিনি। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 7, ইউনিয়ন মিনিস্টার রাজীব রঞ্জন সিং inaugurated the mega entrepreneurship conclave, মেগা অন্টারপ্রেনিয়রশিপ কনক্লেভ ইন, মানে কোথায় তিনি এটা ইনঅগুরেট করেছেন? তো দেখতেই পাচ্ছ ইউনিয়ন মিনিস্টারদের সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন জুড়ে যাচ্ছে যে তিনি কোনটা ফাউন্ড করেছেন, তিনি কোনটা ইনঅগুরেট করেছেন, কোন বুকটা তিনি লঞ্চ করেছেন, ঠিক আছে, বা কোনো যদি আম, বিভিন্ন রকম আইআইটিতে গিয়ে যে প্রোগ্রামগুলো হয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু চলে আসে। তো এইখানে অপশনস দেখো, লখনৌ, দিল্লি, জয়পুর না পুনে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পুনে। ঠিক আছে, আচ্ছা, এই যে মেগা অন্টারপ্রিনিয়রশিপ কনক্লেভ, এইটার থিম কি ছিল? এটা থিম হচ্ছে এম্পাওয়ারিং অন্টারপ্রিনিয়র্স ট্রান্সফর্মিং লাইফস্টক ইকোনমিজ। ঠিক আছে, একটু ডিফিকাল্ট, কিন্তু দু একবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে। প্রজেক্ট লঞ্চ কবে লঞ্চ করা হয়েছে? 40 projects worth over rupees 545 crores under the National Livestock Mission and the Animal Husbandry Infrastructure Development Fund। ঠিক আছে, ডিক্লেয়ার কবে করা হয়েছে? জানুয়ারি 14 টু ফেব্রুয়ারি 13, মানে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু এটা লঞ্চ করা হবে। ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার মান্থ। ঠিক আছে, এই দুটো মান্থকে এইটা ডিক্লেয়ার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নাম্বার 8, ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি উইল সাইন অ্যান এগ্রিমেন্ট ইন দ্য ফিল্ড অফ জিওলজি অ্যান্ড এক্সপ্লোরেশন? তো ইন্ডিয়া এবং কোন কান্ট্রি দুজন মিলে একটা এগ্রিমেন্ট সাইন করেছে এই জিওলজি এবং এক্সপ্লোরেশনের ফিল্ডে? তো অপশনস দেখো, কেনিয়া, মঙ্গোলিয়া, ইসরায়েল
না এর মধ্যে কোনোটাই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মঙ্গোলিয়া। যেই প্রশ্ন যতটা পড়ার দরকার আমরা সেইটুকুই পড়বো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার রাখতে পারো। এফসি বার্সেলোনা ডিফিটেড হুইচ টিম বাই 5-2, ঠিক আছে, টু উইন দেয়ার ফিফটিন্থ স্প্যানিশ সুপার কাপ। তো এফসি বার্সেলোনা কোন টিমকে হারিয়ে 15তম স্প্যানিশ সুপার কাপ জিতেছে? অপশনস দেখো, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, নাকি রিয়াল মাদ্রিদ। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো রিয়াল মাদ্রিদ। তো বার্সেলোনা ট্রাম্পড ওভার দ্য ওভার দেয়ার রাইভালস রিয়াল মাদ্রিদ উইথ রিসাউন্ডিং অফ 5-2 ভিক্টরি ইন স্প্যানিশ সুপার কাপ। কততম? 15তম। কোথায় হয়েছিল? সৌদি আরাবিয়া। দিস উইন মার্কস দ্য ফার্স্ট ট্রফি ফর বার্সেলোনা আন্ডার ম্যানেজার হান্সি ফ্লিক। ঠিক আছে, বার্সেলোনাস ইমপ্রেসিভ পারফরমেন্স হেল্পড দেম সিকিউর এ রেকর্ড এক্সটেন্ডিং 15th স্প্যানিশ সুপার কাপ টাইটেল। তো এখানে প্রশ্নটা এইভাবে না দিয়ে প্রশ্নটা কিন্তু অনেকভাবে আসতে পারে, যে 15th স্প্যানিশ সুপার কাপ কারা জিতেছে? তো এফসি বার্সেলোনা। ঠিক আছে, তারপরে 15th স্প্যানিশ সুপার কাপ কোথায় হয়েছে? ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এখানে দেখো গোল স্কোরটা এখানে দেওয়া রয়েছে, রিয়াল মাদ্রিদ 2, বার্সেলোনা 5। কারা কারা গোল করেছে এখানে লিখে নিও। ঠিক আছে, এখানে প্রত্যেকের নাম মেনশন করা হয়েছে, এখানে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের প্রশ্ন নাম্বার 10, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ set a target of installation of 1000 megawatt of solar plants through women self-help groups? ঠিক আছে, তো কোন স্টেট গভর্নমেন্ট 1000 মেগাওয়াটের সোলার প্লান্ট ইনস্টল করেছে থ্রু উমেন সেলফ হেল্প গ্রুপ, মানে এই উমেন সেলফ হেল্প গ্রুপের সাহায্যে? কোন স্টেট দেখো, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, নাকি তেলেঙ্গানা? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের তেলেঙ্গানা। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এখানে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে চলবো। ঠিক আছে, আমরা আগের দিনকে বা গত দুটো ক্লাসে আমরা কি করছিলাম, যখনই কোনো স্টেটের কোনো প্রশ্ন আসছিল আমরা তার একটা কিন্তু ম্যাপ আঁকছিলাম। ঠিক আছে, কিন্তু এরপর থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস নিয়ে চলবো। যেমন ধরো এই যে তেলেঙ্গানা নিয়ে রাইট অ্যান্সার হলো তেলেঙ্গানা। এবার এখন আমরা তেলেঙ্গানার কিছু আর্কিটেকচার্স সম্বন্ধে জেনে নেব, যেগুলো থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা সেটা স্ট্যাটিক জিকে হোক, যে কোনো জায়গায় কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে, এই ধরনের প্রশ্ন। এবং এসএসসির জন্য কিন্তু এটা একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে কিন্তু পড়ে, আর্কিটেকচার্স। তো দেখো তেলেঙ্গানার বহু মানে প্রচুর আর্কিটেকচার রয়েছে, সাউথ ইন্ডিয়াতে আর্কিটেকচার প্রচুর পরিমাণে রয়েছে। তার মধ্যে যে কটা বিখ্যাত বিখ্যাত আর্কিটেকচার, সেগুলো কিন্তু নিয়ে এসেছি। তো তেলেঙ্গানার দেখো কিছু বিখ্যাত আর্কিটেকচার, প্রথমে হচ্ছে রামাপ্পা টেম্পল। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে 1000 পিলার টেম্পল অফ ওয়ারাঙ্গল। তারপরে দেখো উম, কালিয়াসনাথা টেম্পল বা কৈলাসনাথ যাই বলতে পারো, আহ, বাদামি কেপ টেম্পল, বিরূপাক্ষ টেম্পল, ভিত্থাল টেম্পল, হাজার রাম টেম্পল, চার মিনার, গোলকোন্ডা ফোর্ট, চাও মহল্লা প্যালেস। ঠিক আছে, চৌমহল্লা বা চাও মহল্লা যাই হোক, তো এইগুলো হচ্ছে কিন্তু ফেমাস আর্কিটেকচার্স অফ তেলেঙ্গানা। এখানে সাপোর্টিং পিকচার্স দিয়ে দিয়েছি, তো একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো প্রশ্ন নাম্বার 11, who has recently appointed as the new secretary of BCCI? বিসিসিআই এর নতুন সেক্রেটারি রূপে কে নিযুক্ত হয়েছেন? অপশনস দেখো, নিখিল চোপড়া, অঙ্গদ বেদি, রাজীব শুক্লা, নাকি দেবজিৎ সাইকিয়া। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে, দেবজিৎ সাইকিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার বিসিসিআই সম্বন্ধে জেনে নিই। বিসিসিআই এর ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তোমরা কমেন্ট করে জানাবে আইসিসির ফুল ফর্ম কি, ফিফার ফুল ফর্ম কি। এই দুটো কিন্তু কমেন্ট করে অবশ্যই নিচে জানাবে। ঠিক আছে, তো দেখো বিসিসিআই কবে ফাউন্ড হয়েছিল? 1 ডিসেম্বর 1928 কিন্তু ফাউন্ড হয়েছিল। ফাউন্ডেশন ডে গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু এটা একটি ইন্ডিয়ান অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা,
এটার হেডকোয়ার্টার দেখো কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। এটা হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, প্রেসিডেন্টকে রজার বিনি, সিইও হেমাং আমিন, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সেক্রেটারি হচ্ছেন দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে? মেন্স কোচ গৌতম গম্ভীর, সবাই জানো। উমেন্স কোচ আমোল মজুমদার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 12। জোরান ভিলিয়ানোভিচ হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? তো জোরান মিলিয়ানোভিচ তিনি কোন দেশের প্রেসিডেন্ট রূপে পুনর্নির্বাচিত হয়েছেন? ঠিক আছে? রি-ইলেক্টেড, পুনর্নির্বাচিত হয়েছেন কোন দেশের? অপশনস দেখো, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া না হাঙ্গেরি? এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার কিন্তু তিনি প্রেসিডেন্ট রূপে রি-ইলেক্টেড হয়েছেন। তো এখানেও দেখো, আগের দিনকে যারা ক্লাসগুলো করেছো, আমি কিন্তু এই ম্যাপ নিয়ে কিন্তু চলছিলাম, যাতে করে তোমরা একটা একটা ধারণা থাকতে পারে যে ক্রোয়েশিয়া কান্ট্রিটা, আমরা তো মোটামুটি একটা আন্দাজ আছে যে রাশিয়ার দিকে, ঠিক আছে, কিন্তু সেটা কোন দিকটায় বা কোন জায়গায় অবস্থিত। তো দেখো, ক্রোয়েশিয়া কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে আমাদের কিন্তু ক্রোয়েশিয়ার অবস্থান কিন্তু এইখানে। ঠিক আছে? এটা আমাদের ইন্ডিয়া, এখানে কিন্তু ক্রোয়েশিয়ার অবস্থান। ঠিক আছে? তো এইটা কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং শিখবে, এবং সেটা মানে রীতিমতো প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারো। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 13। উইথ দ্য হেল্প অফ হুইচ কান্ট্রি দ্য সিক্সথ ইউনিট অফ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইজ বিইং সেট আপ অ্যাট কুদানকুলাম ইন তামিলনাড়ু? তো 6 নম্বর ইউনিট বা সিক্সথ ইউনিট অফ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেটা 6 নম্বর ইউনিট, সেটা কোন দেশের সাথে আমরা চুক্তি করে এটাকে স্থাপন করা হয়েছে তামিলনাড়ুর কুদানকুলামে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। অপশনস দেখো, রাশিয়া, জাপান, ইউএসএ নাকি ফ্রান্স? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো রাশিয়া। ঠিক আছে? রাশিয়ার সাথে কিন্তু এই এমওইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা স্বাক্ষরিত করা হয়েছিল, যার সাপেক্ষে 6 নম্বর ইউনিটটা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের, এটা কিন্তু কুদানকুলাম তামিলনাড়ুতে স্থাপন করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন। হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য ফার্স্ট খো খো ওয়ার্ল্ড কাপ? তো আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন সিটি এই খো খো ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে? ইন্দোর, নিউ দিল্লি, মুম্বাই নাকি পাটনা? এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। নিউ দিল্লি কিন্তু খো খো ওয়ার্ল্ড কাপ ইনঅগ্রেট করতে চলেছে বা হোস্ট করতে চলেছে। খো খো সম্বন্ধে জেনে নিই। ফার্স্ট খো খো টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1914 সালে। আচ্ছা, 1914 সাল বললে আমাদের ইতিহাসে কোন ঘটনার কথা মনে পড়ে? সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে? উনিশশো 1914 থেকে 1914 থেকে 1919 পর্যন্ত কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল। ঠিক আছে? আচ্ছা, ইন পুনে অ্যান্ড ওয়াজ অর্গানাইজড বাই পুনে ডেক্কান জিমখানা ক্লাব। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে স্ট্যাটিক জিকেতে যে প্রথম প্রথম খো খো টুর্নামেন্ট কোন ক্লাব অর্গানাইজ করেছিল, প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? আচ্ছা, অ্যাট দ্য 1936 বার্লিন অলিম্পিক গেমস, থ্রি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল স্পোর্টস খো খো, কাবাডি এবং মাল্লাখাম্ব ওয়ার ইনক্লুডেড অ্যাজ দ্য ডেমনস্ট্রেশন স্পোর্ট। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে 1936 সালের বার্লিন অলিম্পিকে আমাদের ভারতে 3টে খেলা কিন্তু ওখানে ডেমনস্ট্রেট করা হয়েছিল। আচ্ছা, ইট ওয়াজ অলসো ইন্ট্রোডিউসড অ্যাজ আ ডেমনস্ট্রেশন স্পোর্ট অ্যাট দ্য 1982 দিল্লি এশিয়ান গেমস। 1982 বললেই আমরা তার পরের সালটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, 1983, যাতে কি হয়েছিল, আমাদের ইন্ডিয়া প্রথমবার কিন্তু ক্রিকেটে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম। আচ্ছা, দ্য ফার্স্ট দ্য ফার্স্ট অল ইন্ডিয়া খো-খো চ্যাম্পিয়নশিপ ফর মেন ওয়াজ হেল্ড অ্যাট Vijayawada in Andhra Pradesh in 1959 to 60, while the national championship for women was played in Kolhapur,
Maharashtra in 1960 to 61? আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট। ফার্স্ট খো খো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড ইন কলকাতা। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পরীক্ষা সামনে আছে ওইগুলোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু কিছু প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই একটু দেখে নিতে হবে। তো ফার্স্ট খো খো এশিয়ান চ্যাম্পিয়নশিপ কিন্তু কলকাতায় হয়েছিল 1996 সালে। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন? ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন প্রেসিডেন্ট রূপে কে নিযুক্ত হয়েছেন? রামেশ্বর সিনহা, রাজীব রঞ্জন, ওপি সিং, নাকি অভিনব কুমার? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ওপি সিং। ঠিক আছে, এবার আইপিএফ বা ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন, এদের মিশন কি, অর্থাৎ এরা কি কাজ করে? ঠিক আছে, দ্য আইপিএফ ওয়ার্কস টুয়ার্ডস ইটস গোল থ্রু রিসার্চ, অ্যাডভোকেসি, ট্রেনিং অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। তো এই সমস্ত কিছু কিন্তু আইপিএফ করে থাকে। ইট সিক্স টু প্রমোট এভিডেন্স বেসড পুলিশিং, প্রফেশনালিজম, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট উইদিন দ্য ইন্ডিয়ান পুলিশ সিস্টেম। তো ইন্ডিয়ান পুলিশকে কিন্তু এরা সরাসরি ভাবে এই সমস্ত কিছুতে কিন্তু হেল্প করে থাকে। ঠিক আছে, তো আই এম শিওর এই ফাউন্ডেশনটা সম্বন্ধে কিন্তু অনেকেই প্রথমবার শুনলে, ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জেনে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের 16 নম্বর প্রশ্ন। রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ অর্গানাইজড দ্য পেইন্ট মাই সিটি। পেইন্ট মাই সিটি, এই যে একটা ক্যাম্পেইন, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ রিসেন্টলি কিন্তু অর্গানাইজ করেছে। তো এটা কোথায় অর্গানাইজ করেছে তারা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অপশনস দেখো, প্রয়াগরাজ, গোরখপুর, বারাণসী, না হুব্বালি? তো এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো প্রয়াগরাজ। ঠিক আছে, প্রয়াগরাজে কিন্তু এটা শুরু করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে। দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অর্গানাইজড পেইন্ট মাই সিটি ক্যাম্পেইন ইন প্রয়াগরাজ, উত্তর প্রদেশ, টু বিউটিফাই দ্য সিটিজ রেলওয়ে স্টেশনস ফর 2025 মহাকুম্ভ মেলা। সবাই তোমরা জানো, আলাদা করে কিছু বলতে হবে না, যে এই বছর কিন্তু আমাদের ভারতে মহাকুম্ভ মেলা কিন্তু হচ্ছে। এই মহাকুম্ভ মেলা সম্বন্ধে একটা জিনিস বলে রাখি, মহাকুম্ভ মেলা কিন্তু আমাদের ভারত তথা হিন্দু ধর্মের কিন্তু বৃহত্তম সবচেয়ে বৃহত্তম কিন্তু ফেয়ার। এটা হচ্ছে আহ মানে কি বলবো, যত আমাদের হিন্দু ধর্মের যত রকমের মেলা বা যত রকম উৎসব হয়, এটা কিন্তু তার মধ্যে কিন্তু সবচেয়ে বৃহত্তম। এবং তোমরা শুনলে আশ্চর্য হবে যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা হচ্ছে সেকেন্ড বৃহত্তম হিন্দু ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো এইটা দুটো স্ট্যাটিক ফ্যাক্ট রইলো তোমাদের জন্য। The campaign aimed to showcase the city's rich cultural and spiritual heritage to pilgrims and tourists. মানে যারা এই বছরে যারা মহাকুম্ভ মেলাতে গেছেন, জয়েন করেছেন, তাদের জন্য বা তাদের একটা কি বলবো, তাদের সম্মান সম্মান জানানোর জন্য এইটা একটা করা হয়েছে। ঠিক আছে, দ্য ক্যাম্পেইন ট্রান্সফার্ড প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন ইনটু আর্ট অ্যান্ড কালচার সেন্টার্স। দ্য ক্যাম্পেইন featured murals depicting Hindu mythology, Indian traditions and women empowerment. ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যে পেইন্ট মাই সিটি এটা কোথায় লঞ্চ করা আছে? প্রয়াগরাজে। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 17। অলরেডি এটাতে আমি অটোমেটিক্যালি 3 স্টার দিয়ে রেখেছি, মানে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কেন ইম্পর্টেন্ট এক্ষুনি বুঝে যাবে। Who has recently inaugurated an art gallery on climatic change বা climate change in Kolkata's Science City? যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য এটা কিন্তু আমাদের আপকামিং যতগুলো পরীক্ষা সামনে আছে, মানে সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা আইডিও হতে পারে, সেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর হতে পারে, যতগুলো পরীক্ষা আমাদের সামনে রয়েছে, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু অটোমেটিক ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এটা কে ইনঅগুরেট করেছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, নাকি এনাদের মধ্যে কেউ নয়?
রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার এখানে একটা তোমাদের সবার সুবিধার জন্য এখানে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে 3.0 মানে 3 নম্বর যে তিন নম্বর যে ক্যাবিনেট মিনিস্টার্স যারা রয়েছেন তাদের একটা সম্পূর্ণ লিস্ট উইথ পিকচার এখানে কিন্তু তোমাদের সামনে রাখা হয়েছে। তো চলো আমরা দেখে নেওয়া যায় যে কারা কারা রয়েছেন। তো শ্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একাধারে প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স, এটা রয়েছেন অ্যাটমিক এনার্জি, ডেভেলপমেন্ট অফ স্পেস, এই সমস্ত মিনিস্ট্রি হোল্ড করেন। অমিত শাহ তিনি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ কোঅপারেশন। রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স। নির্মলা সীতারামন মিনিস্টার অফ ফিনান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স। ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর বা এস জয়শঙ্কর তিনি হচ্ছেন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। নিতিন গডকরি তিনি হচ্ছেন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। জেপি নাড্ডা মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। শিবরাজ সিং চৌহান মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, মনোহর লাল খাট্টার মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এইচ ডি কুমারস্বামী মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ স্টিল। পীযূষ গোয়েল মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ট্রেড। ধর্মেন্দ্র প্রধান মিনিস্টার অফ এডুকেশন। জিতন রাম মাঝি মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ রেলওয়েজ, মিনিস্টার অফ ইনফরমেশন ব্রডকাস্টিং, মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। রাজীব রঞ্জন সিং তিনি হচ্ছেন মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ, মিনিস্টার অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। সর্বানন্দ সোনোয়াল মিনিস্টার অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, সরি নেক্সট দেখো এখানে ডক্টর বীরেন্দ্র কুমার তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তারপরে দেখো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। তারপরে দেখো প্রহ্লাদ যোশী তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। জুয়াল ওরম তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। গিরিরাজ সিং তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। কিন সরি কিঞ্জরাপু রামমোহন নাইডু তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। ভূপেন্দ্র যাদব তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। গজেন্দ্র সিং শেখাওয়াত যেটা এই প্রশ্নের রাইট অ্যান্সার ছিল, তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম। আচ্ছা, অন্নপূর্ণা দেবী তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন চাইল্ড ডেভেলপমেন্ট। কিরণ রিজিজু তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স। হরদীপ সিং পুরী তিনি হচ্ছে মিনিস্টার অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস। মনসুখ লাল মান্ডাভিয়া তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। জে কিষণ রেড্ডি তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ মাইন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কোল। চিরাগ পাসওয়ান তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। সি আর পাটিল তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি। তো এই হলো পুরো সম্পূর্ণ 31 জন আমাদের ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার্স। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 18। What is the name of the new NATO mission to protect undersea cables in the Baltic Sea region? তো ন্যাটোর নতুন প্রজেক্ট কোনটা যেটার ফলে আন্ডার সি কেবল মানে সমুদ্রের তলায় যে কেবল ওটা প্রোটেক্ট করার জন্য। তো এখানে দেখো এই মিশনটা কোনটা, সি শিল্ড, বাল্টিক সেন্ট্রি, কেবল প্রোটেক্ট নাকি ওশান গার্ড? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বাল্টিক সেন্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাটোর নিউ মিশন। তো ন্যাটো সম্বন্ধে দেখো, ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাবে সিয়াটো, তারপরে হচ্ছে ওপেক, তারপরে হচ্ছে ইউনেস্কো। এই তিনটের ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাবে। দিস অর্গানাইজেশন ইজ অ্যান অ্যালিয়েন্স অফ 31 ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স কান্ট্রিজ, তাহলে 31টা সদস্য দেশ রয়েছে। ইট ওয়াজ এস্টাবলিশড অ্যাট দ্য সাইন ইন অফ দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অন 4th এপ্রিল 1949। এইটা কিন্তু গঠনের সাল খুব গুরুত্বপূর্ণ।
হেডকোয়ার্টার কোথায় আছে? ব্রাসেলস, বেলজিয়াম। এটা ন্যাটোর লোগো। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 19, হুইচ কান্ট্রি অ্যাওয়ার্ডেড দ্য অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড টু তরুণ দাস, দ্য ফর্মার হেড অফ দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিআইআই? তো হুইচ কান্ট্রি অ্যাওয়ার্ডেড দ্য অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড? অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড এটা কোন দেশের তরফ থেকে তরুণ দাসকে দেওয়া হয়েছে? অপশনস দেখো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া না সিঙ্গাপুর? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, সিঙ্গাপুর। ঠিক আছে, দেখো, তরুণ দাস, এ prominent figure in Indian industry and former Director General of the Confederation of Indian Industry বা CII, was awarded honorary citizen award by Singapore. আচ্ছা, sorry, this is the highest form of national recognition for নন সিঙ্গাপুরিয়ান সিটিজেন। ঠিক আছে, এটা কিন্তু নন সিঙ্গাপুরিয়ান যে যারা সদস্য বা নন সিঙ্গাপুরিয়ানদের জন্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 20, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ দিল্লি হাইকোর্ট? দিল্লি হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জাস্টিস আর মহাদেবন, জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়, জাস্টিস কোটেশ্বর সিং, জাস্টিস অশ্বিনী কুমার ত্রিপাঠী? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়। এইটা হচ্ছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট সম্বন্ধে জেনে নিই। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 31st October 1966 আন্ডার দ্য দিল্লি হাইকোর্ট অ্যাক্ট 1966। এই অ্যাক্টের আন্ডারে কিন্তু দিল্লি হাইকোর্ট স্থাপিত হয়। Prior to the establishment of the Delhi High Court, sorry, prior to the establishment of the High Court of Delhi in 1966, the administration of justice in Delhi was under the Punjab High Court. তো এইটার আগে, স্থাপনার আগে কিন্তু দিল্লির যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা কিন্তু পাঞ্জাব হাইকোর্টের আন্ডারে ছিল। The Delhi High Court was the Delhi High Court has jurisdiction over Delhi, নিউ দিল্লিতে পড়ে এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 21, which country in India has developed the Bhargavastra Bhargavastra weapon system? ভার্গবাস্ত্র ওয়েপন সিস্টেম এটা কোন কোম্পানি কিন্তু ডেভেলপ করেছে? দেখো, অপশনস, লকহিড মার্টিন কর্পোরেশন, রেইথিয়ন টেকনোলজিস কর্পোরেশন, ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন, ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড। এইটা হচ্ছে ভার্গবাস্ত্রা। এবার ভার্গবাস্ত্রা সম্বন্ধে আমরা দেখে নিই। দেখো, এই যে আমাদের যত মিসাইল, যত রকমের মিসাইলস, আমাদের মিসাইল সিস্টেম আছে বা আমাদের সাবমেরিন আছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মাইথোলজিক্যাল নেমের উপরে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, যেমন তোমরা এরকম অনেক দেখেছো, যেমন চেতক, ভার্গবাস্ত্রা, এরকম এরকম আরো বহু যত রকমের আমাদের আছে, সেগুলো কিন্তু সবই মাইথোলজিক্যাল ক্যারেক্টারের নামে কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু সকলেই জানো। তো দেখো, এটা সম্বন্ধে আমরা জেনে নিই। ভার্গবাস্ত্র সম্বন্ধে বলছে, ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস মাইক্রো মিসাইল সিস্টেম। এটা ভারতের প্রথম নিজের বানানো, মানে ইন্ডিজিনিয়াস মাইক্রো মিসাইল সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, ইট ওয়াজ ডেভেলপড বাই ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড। It can quickly deploy on a mobile platform and hit targets over 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার দূরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে কিন্তু ভেদ করতে পারে। The system can simultaneously fire more than 64 micro missiles। তো এইখানে কিন্তু একের পর এক 64 মাইক্রো মিসাইলস কিন্তু অ্যাট এ টাইম কিন্তু ফায়ার হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু এর ক্যাপাসিটি একটা। It is designed to operate all terrains, including high altitude areas, to meet specific requirements of the armed force। এটা কিন্তু সকল রিজিয়নে কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে, ইভেন হাই অল্টিটিউডেও কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। Designed to meet the requirements for the army air defense, this is the first counter drone system that uses micro missiles। এটা ইম্পর্টেন্ট, ফার্স্ট কাউন্টার ড্রোন সিস্টেম যেটা মাইক্রো মিসাইল
ইউজ করে বানানো হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 22, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি। প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে কে পুনর্নির্বাচিত হচ্ছেন? অপশনস দেখো, রাজীব কুমার, নৃপেন্দ্র মিশ্রা, আর রাঘবেন্দ্রা, নাকি কেউই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো নৃপেন্দ্র মিশ্রা। এবার এখানে কিছু অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে এখানে রাখা হয়েছে যেগুলো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, তো সেটা আমরা দেখে নিই। দেখো, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি রয়েছেন টি ভি সোমনাথন। আচ্ছা, অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার অমিত খড়ে এন্ড তরুণ কুমার। প্রিন্সিপাল সেক্রেটারি, প্রাইম মিনিস্টার প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে. মিশ্রা। ডিফেন্স ফিনান্স সেক্রেটারি গার্গী কল। ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি। হোম সেক্রেটারি গোবিন্দ মোহন। ফিনান্স সেক্রেটারি তুহিন কান্ত পান্ডে। ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং। রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সবাই জানো তোমরা অজিত ডোভাল। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টি.ভি. রবিচন্দ্রন। চিফ ইকোনমিক অ্যাডভাইজার অনন্ত নাগেশ্বরম। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, তোমরা কিন্তু পারলে এটা লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নম্বর 23, হুইচ অফ দি ফলোইং ক্যাম্পেইনস হ্যাজ বিন লঞ্চড ফর প্লাস্টিক ফ্রি মহাকুম্ভ? তো হুইচ অফ দি ফলোইং কোম্পানিজ হ্যাজ লঞ্চড, মানে কোন কোম্পানি লঞ্চ করা হয়েছে যে এই প্লাস্টিক ফ্রি মহাকুম্ভটা যাতে প্লাস্টিক ফ্রি করা যেতে পারে এইরকম। তো অপশনস দেখো, প্লাস্টিক প্লেট ওয়ান ব্যাগ, ওয়ান প্লেট ওয়ান ব্যাগ, নো প্লেট নো ব্যাগ, না ওয়ান ব্যাগ ওয়ান প্লেট। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ওয়ান প্লেট ওয়ান ব্যাগ। ঠিক আছে, তো এটা কি? দেখো, দ্য ওয়ান প্লেট ওয়ান ব্যাগ ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড ফর দ্য 2025 Mahakumbh to reduce plastic waste and promote sustainable alternatives. তো এটার একটা অল্টারনেটিভ হিসেবে, মানে প্লাস্টিকের একটা অল্টারনেটিভ হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। দ্য ক্যাম্পেইন ওয়াজ লেড বাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ আরএসএস, এটা কিন্তু লঞ্চ করেছে। হোয়াট ইজ দ্য গোল? টু রেডিউস প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড প্রমোট সাস্টেনেবল অল্টারনেটিভস, যেটা আমরা এখানে জানলাম। টু রিপ্লেস ডিসপোজেবল অ্যান্ড প্লাস্টিক আইটেমস উইথ রিউজেবল আইটেম। আচ্ছা, এই ক্যাম্পেইনটা কি করবে? এখানে বলছে ডিস্ট্রিবিউট দ্য ক্লথ ব্যাগ। ঠিক আছে, প্লাস্টিক ব্যাগকে সাবস্টিটিউট করে ক্লথ ব্যাগ ইয়ে করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে। অ্যান্ড স্টিল ইউটেন্সিলস টু পিলগ্রিমস, মানে যারা যারা হচ্ছে পূর্ণযাত্রী যারা এসছেন, তো তাদেরকে ক্লথ ব্যাগ মানে কাপড়ের ব্যাগ এবং স্টিলের বাসন এগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে প্লাস্টিকের অল্টারনেটিভস হিসেবে। ঠিক আছে, এনকারেজ দ্য ইউজ অফ সাস্টেইনেবল অল্টারনেটিভস, আর্জড পিলগ্রিমস টু অ্যাভয়েড সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এবং পূর্ণযাত্রীদেরকে রিকোয়েস্ট করা হবে যাতে তারা প্লাস্টিক অ্যাভয়েড করেন। এটাই হচ্ছে এই ক্যাম্পেইনের মূল মোটো। এটা হচ্ছে আমাদের মহাকুম্ভ। 24 নম্বর প্রশ্ন দেখো, অন জানুয়ারি 16 দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড দ্য ফরমেশন অফ দ্য এইথ পে কমিশন হুইচ হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য সেভেন্থ পে কমিশন? প্রশ্নটা এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে এইথ পে কমিশন লাগু হবে, 1 বছর পরেই লাগু হবে। তো তার আগে মানে বর্তমানে এখন যেটা চলছে সেটা হচ্ছে সেভেন্থ পে কমিশন চলছে। এখানে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে সেভেন্থ পে কমিশনের ডিউরেশন কি ছিল, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত ডিউরেশন ছিল? 2013 থেকে 17, 2016 থেকে 2026, 2015 থেকে 25, না 2013 থেকে 2015? তো এইটা তো আগেই বাদ দিতে পারো, এইটাও বাদ দিতে পারো, বিকজ এখনো যদি সেভেন্থ পে কমিশন চলে তাহলে এই দুটো কি করে হতে পারে? 2015 2017 হতে পারে না, এই দুটো আগেই বাদ দিয়ে দিতে পারো।
রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 2016 থেকে 2026। এবার এখানে একটা খুব সুন্দর তোমাদের জন্য চার্ট রেখেছি যাতে তোমরা ইজিলি জিনিসটাকে বুঝতে পারো। দেখো ফার্স্টে আমরা চলে যাই সিক্স পে কমিশন। সিক্স পে কমিশনটা কিন্তু 2006 সালে লাগু করা হয়েছিল, যেটাতে বলা হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির বেসিক মান্থলি স্যালারি হবে 7,000 টাকা। 7,000 হবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির বেসিক মান্থলি স্যালারি। স্টেট গভর্নমেন্টের নয় কিন্তু, সেন্ট্রাল গভর্নমেন্টের। সেখান থেকে আপগ্রেড করে মানে সিক্সথ পে কমিশন যখন ল্যাপস হলো তখন চালু হলো সেভেন্থ পে কমিশন। কত সালে চালু হয়েছে? 2016-তে চালু হয়েছে। এই যে জানুয়ারি 1, 2016-তে চালু হয়েছে। যেখানে বলা হলো যে আগে যেটা 7,000 টাকা পেত একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সবচেয়ে নিচু স্তরে যত সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আছে যাদের বেসিক মান্থলি স্যালারিটা ছিল 7,000, সেটাকে বাড়িয়ে করা হলো 18,000 টাকা। এটা কিন্তু সেভেন্থ পে কমিশন করলো, যে আপগ্রেড করে 7,000 থেকে 18,000 করে দিল। এটা কিন্তু এখনো আছে, মানে এখনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির বেসিক মান্থলি স্যালারি কিন্তু 18,000 টাকা। সেইটাকে আপগ্রেড করবে এইট পে কমিশন, যেটা কবে লাগু হবে? এটা হচ্ছে 2026 সালে। অর্থাৎ সেভেন্থ পে কমিশনটা 26-এ ল্যাপস হবে এবং তারপরে এইট পে কমিশনটা লাগু হয়ে যাবে। এইট পে কমিশনে যেটা বলা হয়, মানে একটা আন্দাজ করা যেতে পারে যে এই যে 18,000 যে স্যালারিটা রয়েছে, 18,000 মানে আমি বলতে চাইছি এই যে 7,000 থেকে যে 18,000 করা হলো, এইটা যে যত গুণ করা হয়েছে, এইট পে কমিশনও যদি সেম থাকে তাহলে এইট পে কমিশনের আন্ডারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেসিক মান্থলি স্যালারি হতে চলেছে প্রায় 50,000 প্লাস। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 25। হু হ্যাজ বিকাম দ্য নিউ গভর্নর অফ মিজোরাম ইন জানুয়ারি 2025? মিজোরামের নতুন গভর্নর কে নিযুক্ত হয়েছেন? আরিফ মোহাম্মদ খান, হরিবাবু কম্ভামপতি, পি এস শ্রীধরন পিল্লাই, নাকি বিজয় কুমার সিং? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বিজয় কুমার সিং। ঠিক আছে? এইবার এইখানে একটা রিক্যাপ টাইম। রিক্যাপ কেন? কারণ আমরা প্রথম ক্লাসে কিন্তু একদম শেষে আমরা কিন্তু রিসেন্ট চেঞ্জ গভর্নরের একটা কিন্তু এরকম লিস্ট দিয়েছিলাম তোমাদের জন্য, তো সেটা কিন্তু আবার রিভিশন করা হচ্ছে। দেখো, আসামের গভর্নর লক্ষ্মণ আচার্য। আচ্ছা, আপাতত ডেটটা ভুলে যেতে পারো, আপাতত এটা দরকার নেই, শুধুমাত্র এই দুটো স্লাইড মনে রাখো। আসামের গভর্নর লক্ষ্মণ আচার্য, ছত্তিশগড়ের গভর্নর রমন ডেকা, ঝাড়খণ্ডের গভর্নর সন্তোষ গাঙ্গোয়ার, মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন, মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা, মেঘালয়ের গভর্নর সি এইচ বিজয় শঙ্কর, মিজোরামের গভর্নর যেটা এখন আমাদের প্রশ্ন ছিল ভি কে সিং বা বিজয় কুমার সিং, ওড়িশার গভর্নর কম্ভমপতি হরিবাবু, পাঞ্জাবের গভর্নর গুলাব চন্দ কাটারিয়া, রাজস্থানের গভর্নর হরিবাবু বাগাডে, সিকিমের গভর্নর ওম প্রকাশ মাথুর, তেলেঙ্গানার গভর্নর জিষ্ণু দেব শর্মা, কেরালার গভর্নর রাজেন্দ্র আর্লেকার। ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের কিন্তু রিক্যাপ হলো একটা ধরনের। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 26। হু হ্যাজ লঞ্চড ভারত রণভূমি দর্শন অ্যাপ? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন সেটা এক্ষুনি জানতে পারবে। তো কে এই ভারত রণভূমি দর্শন অ্যাপ এটা লঞ্চ করেছেন? আমি একদম প্রথম স্লাইডের দিকেই একটা কথা বলেছিলাম যে ইউনিয়ন মিনিস্টারদের সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের যে অ্যাপয়েন্টমেন্ট বলছি, বিভিন্ন রকম ইনগুরেশন, তারপরে কিছু আনভেইলড করা হচ্ছে, কোনো একটা মানে কোনো একটা আর্ট গ্যালারি লঞ্চ হচ্ছে, কোনো একটা কিছু লঞ্চ হচ্ছে, বা আইআইটির কিছু একটা হচ্ছে নতুন কিছু, অথবা কোনো একটা অ্যাপ লঞ্চ হচ্ছে, এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। কে এটা লঞ্চ করেছে এই অ্যাপটা? নিতিন গডকরি, রাজনাথ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, নাকি অমিত শাহ?
এটার আমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো রাজনাথ সিং। ভারত রণভূমি দর্শন, এটা কি? কানেক্টিং ইউ টু দ্য ব্যাটেল ফিল্ডস। আচ্ছা, কি এটা দেখে নি। ভারত রণভূমি দর্শন, ইট ইজ ডেভেলপড বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স, যার মিনিস্টার হচ্ছে রাজনাথ সিং, ইন কোলাবোরেশন উইথ মিনিস্ট্রি অফ ট্যুরিজম। তোমরা কমেন্ট করে জানাও মিনিস্ট্রি অফ ট্যুরিজম কে হোল্ড করেন। একটু আগে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার পড়িয়েছি, তো তোমরা কমেন্ট করে জানাও যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম কে হোল্ড করেন। দিস অ্যাপ ওপেন্স দ্য ডোরস টু ইন্ডিয়াস মোস্ট আইকনিক battlefields, offering citizens to chance to explore the country's wartime history like never before. ঠিক আছে, তো এই অ্যাপের থ্রুতে তোমরা কিন্তু ভারতের যতগুলো আমাদের ব্যাটল ফিল্ড রয়েছে, অর্থাৎ যেখানে অ্যাকচুয়াল যুদ্ধ হয়, তো সেখানকার কিন্তু তোমরা একটা ওভারভিউ পেতে পারো, এবং সেখানে যেই যে যুদ্ধ হয়েছিল সেইগুলোর কিন্তু অ্যাকচুয়াল হিস্ট্রি কিন্তু তোমরা জানতে পারো। তো এটা একটা দারুণ ইনিশিয়েটিভ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। ঠিক আছে, দ্য মুভ ইজ এইমড অ্যাট প্রমোটিং কানেক্টিভিটি, ট্যুরিজম অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বর্ডার রিজিয়নস। ঠিক আছে, দ্য আর্মি ইজ কোলাবোরেটিং উইথ লোকাল সিভিল অথরিটিজ টু ফেসিলিটেট these efforts while maintaining high operational preparedness. ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 27। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হুজ ফিল্ড হুজ ফিল্ড টেস্ট ওয়াজ সাকসেসফুলি কানেক্টেড বাই ইন্ডিয়া অন 14th জানুয়ারি? তো এর মধ্যে কোন থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটা রিসেন্টলি সাকসেসফুলি কন্ডাক্ট করা হয়েছে, মানে টেস্টটা সাকসেসফুল হয়েছে? তো নাগ মার্ক টু, অগ্নি মার্ক টু, ব্রহ্মোস মার্ক টু, পৃথ্বী মার্ক টু। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো নাগ মার্ক টু। ঠিক আছে, এবার এর সম্বন্ধে কিছু জেনে নিই আমরা। দেখো, ডেভেলপ কে করেছে? আমাদের ডিআরডিও, ডিফেন্স ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, ডিআরডিও। ঠিক আছে, আচ্ছা, টাইপ অ্যান্ড ফাংশনালিটি কি? ইট ইজ এ থার্ড জেনারেশন। আচ্ছা, অল ওয়েদার ফায়ার অ্যান্ড ফরেস্ট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, মানে যে কোনো ওয়েদারে তুমি এটাকে ইউজ করতে পারো, মানে আর্মি ইউজ করতে পারে। উইথ লক অন আফটার লঞ্চ ক্যাপাবিলিটি, অ্যালাউইং ইট টু অটোনোমাসলি ট্র্যাক অ্যান্ড এনগেজ টার্গেট, মানে এটা শুধুমাত্র তোমাকে টার্গেটটাকে জাস্ট লক করতে হবে, এরা অটোমেটিক্যালি টার্গেটকে লক, মানে টার্গেটকে ট্র্যাক করে সেখানে কিন্তু মিসাইল দিতে পারবে। আচ্ছা, এফেক্টিভনেস কেমন? ইট ইজ ডিজাইন টু নিউট্রালাইজ মডার্ন আর্মার্ড ভেহিকলস including those with explosive reactive armor, using a tandem high explosive anti-tank warhead for enhanced destructive power. আচ্ছা, এটা তো বাদ দাও, তুমি রেঞ্জটা দেখো। এখানে 7 থেকে 10 কিলোমিটার এটা কিন্তু রেঞ্জ, মানে এত দূর পর্যন্ত কিন্তু সে লক্ষ্যভেদ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, অ্যাটাক মোড কেমন? ইট ফিচার্স এ টপ অ্যাটাক ক্যাপাবিলিটি টার্গেটিং দ্য ভালনারেবল আপার সারফেস অফ দ্য আর্মার্ড ভেহিকলস। লঞ্চ প্ল্যাটফর্ম কি আছে? দেখো, নাগ মার্ক টু ইজ এ লঞ্চ ফ্রম নামিকা, মানে নাগ মিসাইল ক্যারিয়ার ভার্সন 2, নামিকা। ঠিক আছে, নামিকা। আচ্ছা, নামিকা ইজ অ্যান অ্যান্টি ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকেল অর ট্যাঙ্ক ডেস্ট্রয়ার ভেহিকেল। বুঝতেই পারছো, ট্যাঙ্ক ডেস্ট্রয়ার মানে এনিমির যে ট্যাঙ্ক গুলো থাকবে সেগুলোকে কিন্তু ডেস্ট্রয় করতে পারবে। ইউজড বাই দ্য ইন্ডিয়ান আর্মি টু লঞ্চ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে আমাদের নাগ মার্ক টু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 28। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড the new Director General of the Directorate General of Civil Aviation? তো রামেশ্বর সিনহা, আশুতোষ অগ্নিহোত্রী, ফেইজ আহমেদ কিদওয়াই, জুনাইদ খান। তো এর মধ্যে কে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল রূপে নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ফেইজ আহমেদ কিদওয়াই। নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন। এখানেও কিন্তু একটা
3 স্টার রয়েছে। কেন রয়েছে বুঝতে পারবে। অন January 12, 2025, the West Bengal government announced new initiatives to attract pilgrims to the Ganga Sagar Mela. Which of the following initiative is not included? এর মধ্যে কোন ইনিশিয়েটিভটা ইনক্লুডেড নয়? এই যে নট, এটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় পরীক্ষাতে যদি একটু অসাবধান হও। ঠিক আছে, তো এর মধ্যে কোন ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি এটা জিজ্ঞাসা করেছে। তো দেখো অপশনস: বন্ধন, ই অনুসন্ধান, ই ভিসা, না এ এবং বি উভয়। এবার এখানে যদি একটু মাথা খাটাও তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবে যে ই ভিসা, এটা কিন্তু একটা ভিসা আমরা কখন লাগাই, একটা দেশ থেকে আরেকটা দেশের কানেক্টিভিটির জন্য। তো এখানে যদি বাইরের মানুষকে অ্যাট্রাক্ট করতে হয়, তো এটা একটা একটু অন্যরকম লাগছে বাকিগুলোর থেকে। তো এটা আমরা রাইট অ্যান্সার দেখে নিই। দেখো রাইট অ্যান্সার কিন্তু ই ভিসাটাই হবে। ঠিক আছে, তুমি এইভাবে মনে রাখো যে আমাদের ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট। তো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চাইছে যে ভারতের বিভিন্ন জায়গার থেকে মানুষ আসুক গঙ্গাসাগরে মেলা দেখতে, বাইরের থেকে মানুষ না আসুক। মানে এইটা এইভাবে মনে রাখো যে বাইরের থেকে যেন কোনো মানুষ না আসে, মানে এইভাবে মনে রাখতে পারো। তো বাইরের থেকে মানুষ আসলে কি লাগবে? ভিসা লাগবে। তো বাইরের থেকে মানুষ আসবে না, কিন্তু আমাদের ভারতের থেকে যাতে সব মানুষ আসতে পারে, এইভাবে মনে রাখতে পারো। দেখো এইবার যে দুটো আমাদের রয়েছে ইনিশিয়েটিভ, একটা হচ্ছে বন্ধন, একটা হচ্ছে অনুসন্ধান, সেটা সম্বন্ধে জেনে নিই। বন্ধনটা কি? Bandhan is a photo booth initiative at the annual Gangasagar Mela of West Bengal that gives pilgrims to a personalized certificate as a token of gratitude. মানে এই যে বন্ধন যেটা, সেটা হচ্ছে যত পিলগ্রিমস বা তীর্থযাত্রী যতজন গেছেন তাদের একটা সার্টিফিকেট এটা দেওয়া যে তারা এই মেলাতে বা এই গঙ্গাসাগর এই পূর্ণ যাত্রায়, পূর্ণ স্নান যাত্রায় তারা অংশগ্রহণ নিয়েছিলেন, এই একটা প্রুফ তাদেরকে দেওয়া হবে, একটা টোকেন অফ গ্র্যাটিটিউড। ঠিক আছে। আর ই অনুসন্ধানটা কি? এটা হচ্ছে ইট ইজ অ্যান ইনোভেটিভ অ্যান্ড ইউনিভার্সাল কিউআর কোড সিস্টেম ডিজাইন টু অ্যাসিস্ট পিলগ্রিমস টু ন্যাভিগেটিং দ্য মেলা উইথ ইজ। মানে এটা একটা কিউআর কোড বেস একটা কিছু ডিজাইন করা হয়েছে, যেটার ফলে সে সেটা স্ক্যান করে মেলার বিভিন্ন জায়গায় সে কিন্তু ঘুরতে পারে, যাতে তার সুবিধা হয়, নেভিগেট করতে পারে ইজিলি। তো এই দুটো ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন দেখো, বলছে হোয়ার ডিড 10th অজন্তা ভেরুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিগিন? তো 10th অজন্তা ভেরুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, নাকি কর্ণাটক? এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মহারাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, 10th অজন্তা ভেরুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল started in Maharashtra. The festival celebrates global cinema and offers a platform for film enthusiasts in the Marathwada region of Maharashtra. তো মহারাষ্ট্রের কোন রিজিয়নে? মারাঠওয়াড়া রিজিয়নে। Secretary of Information and Broadcasting Sanjay Jaju inaugurated this festival. He conferred the আচ্ছা এখানে একটা জিনিস দেখো, দ্য ওপেনিং ফিল্ম, এটা কিন্তু আসে, দ্য ওপেনিং ফিল্ম লিটল জাফনা ওয়াজ স্ক্রিনড। ইট ইজ এ হাইলি অ্যাক্লেইমড ফ্রেঞ্চ অ্যান্ড তামিল ল্যাঙ্গুয়েজ ফিল্ম। এটা কিন্তু এখানে ওপেনিং ফিল্ম হিসেবে কিন্তু স্ক্রিনিং করা হয়েছিল। এবার এখানে তোমাদের জন্য একটা কথা, একটা ফ্যাক্ট এখানে বলে রাখি, সেটা হচ্ছে দেখো এই যে ফেস্টিভ্যালটা এটা সম্ভাজিনগরে হয়েছিল। ঠিক আছে। এবার সম্ভাজিনগর এটা কিন্তু একটা নিউ নেম, এটাও কিন্তু স্ট্যাটিক জিকের একটা পার্টের মধ্যে পড়ে। আগের দিনকে বলেছিলাম যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু সিলেবাস হয়। তো স্ট্যাটিক জিকের একটা সিলেবাসের মধ্যে কিন্তু এটাও পড়ে যে নিউ নেম এবং ওল্ড নেম, নিউ নেম এবং ওল্ড নেম এটাও কিন্তু একটা সিলেবাসের মধ্যে পড়ে বা একটা পার্টের মধ্যে পড়ে। তো সম্ভাজিনগরের পুরনো নাম মানে আগের নাম কি ছিল? সেটা হবে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ কিন্তু এই সম্ভাজিনগরের আগের নাম ছিল। এবং এই যে সম্ভাজিনগর, এই নামটা কার নামে দেওয়া হয়েছে এই নামটা? সেটা হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছত্রপতি সম্ভাজি মহারাজ কে ছিলেন?
ছত্রপতি সম্ভাজি মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র। ঠিক আছে, তো এগুলো কিন্তু ছোট ছোট কিন্তু স্ট্যাটিক ফ্যাক্ট। নেক্সট প্রশ্ন দেখো, নেদানথিভু আইল্যান্ড দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? তো এই যে আইল্যান্ডটা রিসেন্টলি পাওয়া গিয়েছে বা রিসেন্টলি ডিসকভার হয়েছে, এটা কোন দেশে অবস্থিত? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা নাকি ইন্দোনেশিয়া? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো শ্রীলঙ্কা। তো এইটা হচ্ছে known as Nidantivu is the largest island falling in the Pok Strait. তো আমরা জানি আমাদের যে ইন্ডিয়া আছে, আমাদের ইন্ডিয়ার সাথে যে শ্রীলঙ্কা যেই স্ট্রেটটা দিয়ে যুক্ত সেটা হচ্ছে সেটাকে বলে পক স্ট্রেট বা পক প্রণালী। তো এখানে অবস্থিত লার্জেস্ট আইল্যান্ড কিন্তু এই নিদানথিভু, নর্দার্ন পার্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার নর্দার্ন পার্টে অবস্থিত। ইট ইজ নোন অ্যাজ ডেলথ আইল্যান্ড অলসো, অ্যাজ ইট ওয়াজ সো কল্ড বাই ডাচ কলোনিয়াল। তো আমাদের ডাচ মানে তোমরা জানো হিস্ট্রিতে যারা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস বলে যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে মডার্ন হিস্ট্রি, প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমরা জানি যে একটা সময়ে ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ, ডেনস, তারপরে পর্তুগিজ এরা একটা সময় আমাদের ভারতে আসে। তো তার মধ্যে ডাচ যারা এসেছিল তাদের একটা কলোনি কিন্তু এই জায়গাটা ছিল। ঠিক আছে, এটার আয়তন দেখো 50 স্কোয়ার কিলোমিটার এবং লেন্থ 8 কিলোমিটার, ওয়াইড প্রায় 6 কিলোমিটার মতো। এখানে কিন্তু পপুলেশন কিন্তু প্রায় 4800 তামিল পিপল কিন্তু এখানে বসবাস করে। নেক্সট প্রশ্ন দেখো, নেপচুন মিসাইল, নেপচুন মিসাইল ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? তো 32 নম্বর প্রশ্ন হচ্ছে নেপচুন মিসাইল কোন দেশ ডেভেলপ করেছে? অপশনস দেখো, ইউক্রেন, চায়না, ইরান নাকি ইসরায়েল? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইউক্রেন। ইউক্রেন কিন্তু এই মিসাইলটা ডেভেলপ করেছে। ঠিক আছে, ওয়েট কত? 870 কেজি এবং 5.5 মিটার লং। এটা হচ্ছে নেপচুন মিসাইল। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্সিমাম রেঞ্জ 400 কিলোমিটার। ঠিক আছে, কমব্যাট ওয়েট মানে ওয়েট এর মধ্যে কতটা ইনপুট করা যেতে পারে? প্রায় 350 কিলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড ইলেকট্রোকাইনেটিক মাইনিং? ইলেকট্রোকাইনেটিক মাইনিং, ইকেএম, শর্ট ফর্মগুলো মনে রাখবে, ফর ইকো ফ্রেন্ডলি এক্সট্রাকশন অফ রেয়ার আর্থ এলিমেন্টস। তো এই যে ইকেএম মানে ইলেকট্রোকাইনেটিক মাইনিং, এইটা কোন দেশ লঞ্চ করেছে বা ডেভেলপ করেছে? মায়ানমার, চায়না, জাপান না ইন্ডিয়া? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো চায়না। ঠিক আছে, এটা কি জিনিস এবার আমরা জানবো। ইকিএম কিভাবে কাজ করে? দেখো ইকিএম হচ্ছে ইউজেস অ্যান ইলেকট্রিক ফিল্ড টু মুভ রেয়ার আর্থ এলিমেন্ট টুয়ার্ডস কালেকশন ওয়েল। দেখো প্রথমে একটা ওয়েল বা একটা একটা গর্ত মতো খোলা খোঁড়া হয়, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে কাজে লাগিয়ে এটা দেখা হয় যে কি কি আর্থ মানে নিচে কি কি মিনারেলস রয়েছে। ঠিক আছে, দেখো দ্য ইলেকট্রিক ফিল্ড কনসেন্ট্রেটস দ্য এলিমেন্টস মেকিং দেম ইজিয়ার টু সেপারেট। তো এটার সুবিধা হয় কি, দেখো এখানে স্টেপ গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ফার্স্ট এক মাইনিং করা হবে মানে কোনো জায়গায় খোঁড়া হলো, খোঁড়া হয়ে সেখানে তারা কিছু মিনারেলস পেলো। এবার সেটার পর এই ইকেএমটাকে কাজে লাগিয়ে ইজিলি সেগুলোকে সেপারেট করা হবে। মানে সাপোজ দেখা গেল নিচে কিছু একটা মিনারেলস পাওয়া গিয়েছে, অনেক জায়গায় এরকম কিছু মিনারেলস পাওয়া গেছে, তো সেগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করে দেবে এই ইকেএম টেকনোলজিটার সাহায্যে। এবং সবকটাই কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট মানে যেগুলো আমাদের কি বলবো খনিজ পদার্থ বলতে পারো। এবার সেগুলোকে কি করা হবে? রিফাইনিং করা হবে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে সেগুলোকে কিন্তু রিফাইনিং করা হয়, যে রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু রিফাইনিং করা হলো। সেখান থেকে অ্যালয় ফরমেশন করা হবে, মানে সেগুলো দিয়ে মানে সাপোজ ধরো দুটো এলিমেন্ট, সেই দুটোকে কাজে লাগিয়ে একটা কোনো এলিমেন্ট বানানো হলো, সেটাকে অ্যালয় ফরমেশন করা হলো এবং সেটাকে পরবর্তীতে ম্যানুফ্যাকচারিং করে দেওয়া হলো। এই যে টেকনোলজিটা, এটা কিন্তু চায়না করেছে। আচ্ছা, এটার বেনিফিট কি হবে? ইকেএম ইজ মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল দ্যান আদার মেথড। মানে এইগুলো করতে যদি ম্যান পাওয়ারের প্রয়োজন হতো তাহলে সেটা অনেক কস্টলি হতো এবং অনেক সময় সাপেক্ষ হতো, তো সেটাকে বাঁচিয়ে দিচ্ছে হচ্ছে ইকেএম। আর কি হচ্ছে, ইকেএম রেডিউসেস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রিসোর্সেস ইউজড। মানে অন্যভাবে করতে গেলে
আমাদের এনভায়রনমেন্টের কিছু ক্ষতি হতে পারে, তো সেটাকে আটকাতেও কিন্তু এটা কাজে আসছে। এবং সবচেয়ে যেটা মানে সবচেয়ে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকেএম কিন্তু প্রায় 95% কিন্তু রেয়ার আর্থ এলিমেন্টটাকে রিকভার করতে পারে। ঠিক আছে, মানে সাপোজ এটা আমাদের ল্যান্ড, এবং ল্যান্ডের নিচে প্রচুর পরিমাণে এরকম রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে। এবার সেগুলো যদি আমরা তুলে নিয়ে যদি সেগুলো আমরা ব্যবহার না করতে পারি, তাহলে সেগুলো জাস্ট মাটির নিচে পড়ে এইভাবেই থেকে যাবে। তো আমরা সবাই জানি যে নিচে মানে মাটির নিচে যে মিনারেলস, সেগুলো কিন্তু বহুত দামি হয়। তো সেগুলোকে যদি আমরা ইউজ না করতে পারি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হবে না। তো এটা ছিল এই ইকেএম সম্বন্ধে কিছু। এইবার চায়না সম্বন্ধে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট দেখো। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেইজিং। লার্জেস্ট সিটি বাই পপুলেশন, মানে চায়নার পপুলেশনের দিক থেকে লার্জেস্ট সিটি হচ্ছে সাংহাই। ঠিক আছে। আচ্ছা, চায়নার জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং, সবাই চেনো। আচ্ছা, চায়নার কারেন্সি কি? রেন নিনবি, রেন মিনবি ইউয়ান, এটা হচ্ছে চায়নার কারেন্সি। তোমরা কমেন্ট করে জানাবে যে জাপানের কারেন্সির নাম কি। জাপানের কারেন্সির নাম কি, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন। এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, এই এক্সারসাইজটা অর্থাৎ ডেভিল স্ট্রাইক, এই এক্সারসাইজটা কোন দেশ কন্ডাক্ট করেছে? অপশনস দেখো, ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের ইন্ডিয়া। এবার এখানে কি আছে? এখানে কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, সেটা হচ্ছে যত রকমের এক্সারসাইজ আমরা পড়েছি, ঠিক আছে, সেগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ গুলো, সেগুলো কিন্তু এখানে রেখেছি। আমি কিন্তু একবারও বলছি না এগুলো নতুন বা পুরনো এক্সারসাইজ এরকম। এই এক্সারসাইজ গুলো তোমরা যথারীতি তোমরা পড়ে থাকো, এবং সেগুলো পরবর্তী সময়ে স্ট্যাটিক জিকে হিসেবেও কিন্তু চলে আসে। মানে সবসময় যে এক্সারসাইজ মানেই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট হবে, এটা কিন্তু নয়। তো দেখো, আমরা দেখে নিই এক্সারসাইজ গুলো এবং কোন কোন দেশ এটা লঞ্চ করে। দেখো, অস্ট্রা হিন্ড, দেখতেই পাচ্ছ অস্ট্রা মানে অস্ট্রেলিয়া এবং হিন্দ মানে ইন্ডিয়া। অস ইন্ডেক্স, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। সম্প্রীতি খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়া। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো করে দিচ্ছি। হ্যান্ড ইন হ্যান্ড, এটা ইন্ডিয়া এবং চায়না। শক্তি, গরুড়া, বরুণা, এই তিনটেই কিন্তু ফ্রান্সের সঙ্গে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সারসাইজ গরুড়া শক্তি, তারপরে সমুদ্র শক্তি, এই দুটোই কিন্তু ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে। আচ্ছা, ধর্ম ধর্মা গার্জিয়ান এবং জিম্যাক্স, ধর্মা গার্জিয়ান এবং জিম্যাক্স, এই দুটোই কিন্তু জাপান এবং ইন্ডিয়ার সঙ্গে। আচ্ছা, খঞ্জার, এটা কিন্তু কিরগিজস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে। আচ্ছা, নোম্যাডিক এলিফ্যান্ট, এটা কিন্তু মঙ্গোলিয়ার সঙ্গে ইন্ডিয়ার। আচ্ছা, ইমবেক্স, এটা মায়ানমারের সাথে ইন্ডিয়ার। সূর্য কিরণ, প্রথম ক্লাস যারা করেছিল তারা কিন্তু রিকল করতে পারবে। সূর্য কিরণ হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের সঙ্গে। আচ্ছা, ইন্দ্রা, দুটো ইন্দ্রা রয়েছে, এটা কিন্তু রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার। আচ্ছা, মিত্র শক্তি, এটা ছিল হচ্ছে গরুড়া শক্তি, সমুদ্র শক্তি, এটা কিন্তু মিত্র শক্তি, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। মিত্র শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সঙ্গে। আচ্ছা, তারপরে ইউথ অভ্যাস, বজ্র প্রহার, প্রচুর বার তোমরা শুনেছো, প্রচুর বার পড়েছো। ইউথ অভ্যাস এবং বজ্র প্রহার, এটা কিন্তু ইন্ডিয়া এবং ইউএস এর সঙ্গে। এবং ফাইনালি ভিনব্যাক্স, এটা কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়ার সঙ্গে। নেক্সট প্রশ্ন দেখো, তামিম ইকবাল হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো তামিম ইকবাল রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্ট কিন্তু অ্যানাউন্স করেছেন। তো তিনি কোন দেশ থেকে খেলেন? অপশনস দেখো, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, না আফগানিস্তান। তো যারা একটু ক্রিকেট দেখো এবং বহুদিন ধরে দেখছো, তারা কিন্তু তাদের জন্য একদম ইজি প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 36 নম্বর প্রশ্ন। হু হ্যাজ রিটেন দ্য লঞ্চ বুক হাউ ইন্ডিয়া স্কেলড MTG20? তো এই যে হাউ ইন্ডিয়া স্কেলড MTG20, এই বুকটা কে লেখেন এবং লঞ্চ করেন? দুজনে কিন্তু একই ব্যক্তি। অপশনস দেখো, অমিতাভ কান্ত, ওম বিড়লা, দ্রৌপদী মুর্মু, না সুমন বেরি।
তো রাইট অ্যান্সার কি সেটা দেখার আগে তোমরা কমেন্টে জানাবে ওম বিড়লা, দ্রৌপদী মুর্মু, সুমন বেরি এই তিনজন কোন কোন পদ হোল্ড করে আছেন বর্তমানে। ঠিক আছে, এগুলো কিন্তু যত তুমি রিকল করতে পারবে, যত তুমি রিভিশন দিতে পারবে, এগুলো কিন্তু তত তোমার মনে থাকবে। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো শ্রী অমিতাভ কান্ত, এটা হচ্ছে বই। ঠিক আছে, আচ্ছা অমিতাভ কান্ত সম্বন্ধে একটু জেনে নিই। তোমরা অনেকেই নাম শুনেছো। হি ইজ এ সিনিয়র সিভিল সার্ভেন্ট হু সার্ভড অ্যাজ আ সিইও অফ নীতি আয়োগ। নীতি আয়োগের সিইও হিসেবে তিনি কিন্তু 2016 থেকে 2023 অবধি ছিলেন, এবং তাকে সাকসিড করেন হচ্ছে বিভিআর সুব্রমণ্যম ইন 2023। মানে বর্তমান নীতি আয়োগের সিইও হচ্ছেন বিভিআর সুব্রমণ্যম, তার আগে ছিলেন অমিতাভ কান্ত। আর এটা হচ্ছে তার বই। চলো এবার আমরা কিছু রিসেন্ট বুকস অ্যান্ড অথর্স অফ 2024 সালে, মানে রিসেন্ট বলতে এখানে 2024-এর শেষের গুলো বলা হচ্ছে। ঠিক আছে, দেখে নিই আমরা, চলো। এক সমুন্দর মেরে অন্দর, এই বইটা লিখেছেন সঞ্জীব যোশী। মোদি এনার্জিশিং এ গ্রিন ফিউচার, এটা হচ্ছে আর কে পচনন্দা, বিবেক দেবরয়, অনির্বাণ গাঙ্গুলি এবং উত্তম কুমার সিনহা, এরা হচ্ছে অথর্স। আচ্ছা, পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম 1947 থেকে 1971, ভলিউম 1, এটা হচ্ছে রাজেন সাইকিয়া। আচ্ছা, সাইকিয়া বলতে মনে পড়লো, এই সেশনে তোমরা এখন যেটা দেখছো, এই সেশনে কিন্তু প্রথম দিকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে বিসিসিআই এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন, সেটা কিন্তু কি, বা সেটা রাইট অ্যান্সার কি সেটা তুমি কমেন্টে জানাও। তারও কিন্তু সার নেম সাইকিয়া, ওই জন্য কিন্তু মনে পড়লো। আচ্ছা, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঁঝি বিরাসত, এটা লিখেছেন গীতা সিং এবং আরিফ খান ভারতী। আসামস ব্রেভ হার্ট লচিত বুড়ফুকান, এটা লিখেছেন অরূপ কুমার দত্তা। অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি, এটা লিখেছেন চিত্রা ব্যানার্জি দেবাকরুণী। গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস, এটা লিখেছেন এম জে আকবর এবং কে নটওয়ার সিং। স্মৃতিবন অ্যান আনপ্যারালালড অ্যাপোথেসিস অফ কমোরেশন টু 2001 ভিকটিমস অফ গুজরাট আর্থকোয়েক, এটা লিখেছেন গুজরাট স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল। 4 স্টার অফ ডেস্টিনি, খুব ইম্পর্টেন্ট, জেনারেল মনোজ মুকুন্দ নারভনে। ইনি কোন পদে রয়েছেন সেটা কমেন্ট করে জানাও। সংস্কৃতি কে আয়াম, এটা লিখেছেন মনোরমা মিশ্রা। মহাকবিথায়, এটা লিখেছেন ভাইরামুথু। ফার্টিলাইজিং দ্য ফিউচার ভারতস মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি, এটা লিখেছেন মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া। তিনি কোন পদে রয়েছেন কমেন্ট করে জানাও। 37 নম্বর প্রশ্ন দেখো, হু লঞ্চড মহাকুম্ভ মেলা ইন্স্যুরেন্স, এটা কে লঞ্চ করেছে? অপশনস দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারত পে, ফোন পে, ম্যাক্স লাইফ। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ফোন পে। এবার এখানে দেখো, ফোন পে লঞ্চ ইন্স্যুরেন্স ফর মহাকুম্ভ মেলা অ্যাটেন্ডিজ। The plan is developed in a collaboration with ICICI Lombard General Insurance. এবার প্রশ্নটা কিন্তু দুই ভাবেই আসতে পারে, মানে এখানে ফোন পের বদলে এখানে কিন্তু ওই আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্সও কিন্তু আসতে পারে, কারণ দুজনে কোলাবোরেট করে করেছে। এবার যে কোনো একজনের নাম আসতে পারে, ফোন পের নামও আসতে পারে, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্সের নামও আসতে পারে, সেইভাবেই পড়বে। এইবার কুম্ভ মেলা সম্বন্ধে আমরা কিছু স্ট্যাটিক জিনিস জেনে নিই, যেটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের এটা গর্বের যে এত পুরনো একটা মেলা এখনো পর্যন্ত এক্সিস্ট করছে এবং ইন ফিউচারও করবে, এটা আমাদের সবার কাছে গর্বের ব্যাপার। তো কুম্ভ মেলা সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো, কুম্ভ মেলা বেসিক্যালি 4 ধরনের হয়। আমি শিওর যে তুমি এই ক্লাসের আগে কুম্ভ মেলা সম্বন্ধে কিন্তু অনেক রকমের কনফিউশন আছে, যে কেউ বলছে 6 বছর, কেউ বলছে 12 বছর, অ্যাকচুয়ালি কি জিনিসটা সেটা কিন্তু এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো, কুম্ভ মেলা কিন্তু 4 ধরনের হয়।
একটা হচ্ছে নর্মাল, যেটা কুম্ভ মেলা বলা চলে, একটা হচ্ছে অর্ধ কুম্ভ মেলা, একটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা, এবং আরেকটা হচ্ছে মহাকুম্ভ মেলা। ঠিক আছে? এবার নর্মাল যে কুম্ভ মেলাটা হয় এটা প্রতি 3 বছর অন্তর অন্তর হয়, অর্ধ কুম্ভ মেলাটা প্রতি 6 বছর অন্তর অন্তর হয়, পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, এবং মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর পর পর হয়। অর্থাৎ হার্ডলি কোনো মানুষ তার জীবনে একবারই দেখতে পারবে, অথবা সে নাও দেখতে পারে। মানে এটা সম্পূর্ণটা লাক। ঠিক আছে? এবং সৌভাগ্যবশত এই 144 বছর পরে এই মহাকুম্ভ মেলা কিন্তু এই বছর 2025-এ কিন্তু হচ্ছে। অর্থাৎ এইটা কিন্তু আবার 144 বছর পরে গিয়ে হবে। ঠিক আছে? এই 2025-এর আগে এই মহাকুম্ভ মেলা হয়েছিল 1881 কি 82 সালে। ঠিক আছে? কারণ 144 মাইনাস করলে পেয়ে যাবে। এইবার কুম্ভ মেলা সম্বন্ধে আমরা কিছু স্ট্যাটিক জিনিস জেনে নিই। দেখো, অ্যান হিন্দু টেক্সট আর ফাউন্ড অ্যাবাউট এ বাথিং ফেস্টিভ্যাল, একটা বাথিং ফেস্টিভ্যাল হিন্দু টেক্সটে পাওয়া গেছে। দ্য সেক্রেড জাংশন অফ রিভার গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতী অ্যাট প্রয়াগ। প্রয়াগ কাকে বলে? যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটে নদী এক জায়গায় মিলিত হয়। তো আমাদের যে অ্যানশিয়েন্ট হিন্দু টেক্সটে কিন্তু একটা পূর্ণ স্নান সম্বন্ধে লেখা আছে, যেখানে মানে এমন ভাবে বলা আছে যে তিনটে নদী, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, তিনটে নদী একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, এবং সেখানে একটা পূর্ণ স্নান করার কিন্তু কাহিনী বা হিস্ট্রি কিন্তু আমাদের হিন্দু টেক্সটে বা মাইথোলজিতে লেখা রয়েছে। এছাড়াও দ্য আর্লিয়েস্ট মেনশন অফ প্রয়াগ অ্যান্ড বাথিং পিলগ্রিমেজ ইজ ফাউন্ড ইন ঋগ্বেদা। মানে ঋগ্বেদ আমাদের যেটা সবচেয়ে পুরনো টেক্সট, সেই সবচেয়ে পুরনো টেক্সটেও কিন্তু এই প্রয়াগ নামক জায়গায় একটি পূর্ণ স্নানের উল্লেখ কিন্তু রয়েছে। এছাড়াও দ্য মহাভারতা মেনশনস এ বাথিং পিলগ্রিমেজ অ্যাট প্রয়াগ অ্যাজ এ মিনস অফ প্রায়শ্চিত্তা। মানে আমাদের মহাভারতেও কিন্তু এই যে পূর্ণ স্নানের বর্ণনা যেটা প্রয়াগে হবে, সেটার কিন্তু বর্ণনা করা আছে, যেটাকে বলা হয়েছে প্রায়শ্চিত্ত। অর্থাৎ কোনো একটা গিল্ট বা মিস্টেকের থেকে তুমি তুমি পূর্ণতা পেতে চাইছো, সেটার জন্য কিন্তু একটা পূর্ণ স্নান, এটার উল্লেখ কিন্তু মহাভারতেও রয়েছে। তাহলে কি দেখলাম? মহাভারত, ঋগ্বেদ, এই দুটোতেই রয়েছে। এবং আরেকটা দেখো, এটা স্টার মার্ক করে রাখো বা খাতায় কোনো জায়গায় লিখে রাখতে পারো, যে ফার্স্ট কুম্ভ মেলা যেটা হয় সেটা হচ্ছে 1870 সালে হয়। ফার্স্ট কুম্ভ মেলা আন্ডার ব্রিটিশ সুপারভিশন। ঠিক আছে? কমেন্ট করে জানাও তোমরা যে 1870 সাল নাগাদ কোন ভাইসরয় আমাদের, মানে ব্রিটিশ কোন ভাইসরয় ছিলেন 1870 সালে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন। নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো টুক ওথ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ফর থার্ড টাইম। তৃতীয়বারের জন্য নিকোলাস মাদুরো কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? ভেনেজুয়েলা, ইজিপ্ট, ঘানা, নাকি চাড? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো কন্টিনেন্ট রয়েছে তার মধ্যে দেখো সাউথ আমেরিকা কন্টিনেন্টের মধ্যে কিন্তু ভেনেজুয়েলা পড়ে। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, 39 নম্বর প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর অফ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, নালকো? এই কোম্পানির কিন্তু কে চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে, অর্থাৎ যাকে সিএমডি বলা হয়? গিরিধারী বাশিষ্ঠ, তুহিন কান্ত পান্ডে, সুকমল মিশ্রা, না বিজেন্দ্র প্রতাপ সিং? রাইট অ্যান্সার হয়ে যাবে বিজেন্দ্র প্রতাপ সিং। এখানে আরো একটা রিক্যাপ টাইম আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন কর্পোরেশনের হেড কে আমরা এখানে জেনে নেব। দেখো, এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, গুরদীপ সিং। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি, অরুণ কুমার সিং। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেইল, সেটা হবে অমরেন্দু প্রকাশ। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেইল, সেটা হবে সন্দীপ কে গুপ্তা। আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অরবিন্দর সিং সাহনেই। কোল ইন্ডিয়া লিমিটেড, পোলাভারাপ্পু এম প্রসাদ। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল,
জি কৃষ্ণ কুমার। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল, সেটা হচ্ছে কপ্পু সদাশিবা মূর্তি। এইচপিসিএল বা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পুষ্পক কুমার যোশী। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া রবীন্দ্র কুমার ত্যাগী। পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এটা হচ্ছে পরমিন্দর চোপড়া। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, সেটা হচ্ছে বিবেক কুমার দেওয়াগন। অয়েল ইন্ডিয়া লিমিটেড, সেটা হচ্ছে রঞ্জিত রথ। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাল, সেটা হচ্ছে সিভি অনন্ত কৃষ্ণন। ঠিক আছে, আমি জানি প্রত্যেকটা একসাথে মুখস্থ করা টাফ। এখানে যতগুলো আছে দুটো দুটো করে ভেঙে নেবে, দুটো দুটো করে মুখস্থ করবে, তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু এগুলো মুখস্থ হয়ে যায়। এবং এগুলো মুখস্থ করাটা দরকার। তোমাদের হয়তো মনে হচ্ছে যে নামগুলো কিভাবে মনে রাখবো, এতটা কিভাবে মনে রাখবো, কিন্তু এগুলোই কিন্তু আসে পরীক্ষাতে। ডাইরেক্টলি দিয়ে দেবে যে ভেল এর ডিরেক্টর জেনারেল বা এর হেড কে, এরকম ডাইরেক্টলি দিয়ে দেবে। তো তোমরা যদি একটু পড়ে থাকো তাহলে অপশনস দেখলে ইজিলি বলে দিতে পারবে যে কোনটা রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আমাদের জন্য একটা গর্বের। কেন সেটা দেখো। হোয়ার হ্যাজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অফ ইস্টার্ন ইন্ডিয়া বিন ইনগুরেটেড? তো ইস্টার্ন ইন্ডিয়া মানে পূর্ব ভারতের প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় ইনগুরেট করা হয়েছে? তো এখানে যতগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ সেটা দেখেই বুঝতে পেরে গেছো যে এটা ওয়েস্ট বেঙ্গলেই করা হয়েছে। ডিস্ট্রিক্ট কি কি আছে? নদিয়া, পুরুলিয়া, কুচবিহার না হাওড়া? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো পুরুলিয়া। এবার এইটা দেখো, সত্যেন্দ্রনাথ বোস অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। তো দ্য অবজারভেটরি সেট আপ ইন গড়পঞ্চকোট হিলস হ্যাজ বিন নেমড আফটার ফেমাস সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস। এইটা হচ্ছে সেই অবজারভেটরি যেটা পুরুলিয়াতে এস্টাবলিশড করা হয়েছে। The observatory has been established by the Satyendranath Bose National Center for Basic Sciences. The Satyendranath Bose National Center for Basic Sciences has signed a memorandum of understanding with সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি অফ পুরুলিয়া। ঠিক আছে, তাহলে এই সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি এর সাথে কিন্তু এমওইউ স্বাক্ষরিত করে এই অবজারভেটরিটা কিন্তু স্থাপন করা হয়েছে, যেটা ইস্ট ইন্ডিয়ার বা ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। অতএব পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের কাছে এটা গর্বের একটা। নেক্সট প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন। ইন জানুয়ারি 2025, হুইচ স্মল ফিন্যান্স ব্যাংক হ্যাজ পার্টনার্ড উইথ টাটা ডিজিটাল টু অফার ফিক্সড ডিপোজিটস অন দ্য টাটা নিউ প্ল্যাটফর্ম? তো টাটা নিউ প্ল্যাটফর্ম কোন স্মল ফিন্যান্স ব্যাংক টাটা ডিজিটালের সাথে একটা পার্টনারশিপ করেছে? অপশনস দেখো, এল অ্যান্ড টি স্মল ফিন্যান্স ব্যাংক, প্রতিভা স্মল ফিন্যান্স ব্যাংক, জয়া স্মল ফিন্যান্স ব্যাংক না সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক। এবার এখানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের যতগুলো স্মল ফিন্যান্স ব্যাংক আমাদের রয়েছে, অর্থাৎ 11টা মতো রয়েছে, সেইটা সম্বন্ধে আমরা এখানে রেখেছি। দেখো, উজ্জীবন ফিন্যান্স সার্ভিসেস, যেটা 2017 সালে হয়েছিল। কোন ব্যাংকের আন্ডারে? উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে। হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। জনলক্ষ্মী ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড 2018-তে হয়। জনা স্মল ফিন্যান্স ব্যাংক, এটার ব্যাংকের নাম। হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। ইকুইটাস হোল্ডিংস প্রাইভেট লিমিটেড 2016-তে স্থাপিত হয় ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে। হেডকোয়ার্টার কোথায়? চেন্নাইয়ে। এ ইউ ফিনান্সার্স ইন্ডিয়া লিমিটেড 2017 সালে স্থাপিত হয় এ ইউ স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে এবং জয়পুরে এটা হেডকোয়ার্টার। ক্যাপিটাল লোকাল এরিয়া ব্যাংক লিমিটেড 2016 সালে, এটা ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে, এটা হেডকোয়ার্টার জলন্ধরে। ইএসএএফ মাইক্রো ফিন্যান্স 2017-তে এস্টাবলিশড হয় ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাংক, এটা ব্যাংকের নাম এবং ত্রিশূরে হচ্ছে হেডকোয়ার্টার। RGVN নর্থ ইস্ট মাইক্রো ফিন্যান্স লিমিটেড, এটা 2017 সালে হয় এবং নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে এটা
এবং এটার হেডকোয়ার্টার কিন্তু গুয়াহাটিতে। সূর্যোদয় মাইক্রো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড অর্থাৎ এইটা, সেটা হচ্ছে 2017 সালে হয় এবং সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে এটা, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে নবী মুম্বাই। উৎকর্ষ মাইক্রো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড 2017 সালে হয়, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে এটা, এটার হেডকোয়ার্টার হচ্ছে বারাণসীতে। শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেড, এটা 2021-এ, শিবালিক স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে, এটার হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে। সেন্ট্রাম ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অ্যান্ড ভারত পে, এটা হচ্ছে 2021 সালে হয়, ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংকের আন্ডারে এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এইটা হচ্ছে একটা কমপ্লিট লিস্ট অফ স্মল ফিন্যান্স ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 42 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the Secretary of the Department of Higher Education under the Ministry of Education? ঠিক আছে, তো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এই ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছে? বিনীত যোশী, প্রবীণ শর্মা, নবীন যোশী, না রাজেশ কুমার? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বিনীত যোশী। তো বিনীত যোশী তিনি কিন্তু সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে হচ্ছে, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে পড়ে। আচ্ছা, প্রিভিয়াসলি তিনি কিন্তু চিফ সেক্রেটারি অফ মণিপুর ছিলেন, ঠিক আছে, এবং ডিরেক্টর জেনারেল অফ এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কিন্তু জেনারেল ছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, হি অলসো সার্ভড অ্যাজ দ্য রেসিডেন্ট কমিশনার অফ মণিপুর গভর্নমেন্ট, তিনি একজন আইএএস অফিসার, এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কিন্তু তিনি রিঅ্যাপয়েন্টেড হয়েছিলেন অর্থাৎ সিবিএসই। আচ্ছা, এটাই হচ্ছে তার সম্বন্ধে, ঠিক আছে, ইনি হচ্ছেন বিনীত যোশী। নেক্সট কোশ্চেন দেখো, 43 নম্বর প্রশ্ন, হু হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড ইউজার ট্রায়ালস অফ হিম কবচ মাল্টি লেয়ার ক্লোথিং সিস্টেম ইন এক্সট্রিম কোল্ড ওয়েদার কন্ডিশনস? এই হিম কবচ এটা কিন্তু মানে কারা কিন্তু এটা হচ্ছে লঞ্চ করেছে বা এটা বানিয়েছে, সেটা দেখো আমাদের অপশনস, ডিআরডিও, ইসরো, হাল, না নাসা? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ডিআরডিও। এবার হিম কবচ সম্বন্ধে আমরা জেনে নিই। হিম কবচটা কি? দেখো, টেম্পারেচার রেঞ্জ, এটা হচ্ছে ডিজাইন টু অপারেট ইন দ্য টেম্পারেচার রেঞ্জিং টু 20 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এক্সট্রিম ঠান্ডা অথবা এই কন্ডিশনে কিন্তু আমাদের ইন্ডিয়ান সোলজারদেরকে কিন্তু প্রোটেক্ট করার জন্য এটা লঞ্চ করা হয়েছে, ডিআরডিও লঞ্চ করেছে। মডিউল ডিজাইনটা কেমন? দ্য সিস্টেম কনসিস্ট অফ মাল্টিপল লেয়ার, এইটা হচ্ছে মেন এখানে, যে মাল্টিপল লেয়ার দিয়ে বানানো কোনো একটা ইকুইপমেন্টস, ঠিক আছে। এটা কিন্তু এক্সট্রিম ঠান্ডার থেকে আমাদের বাঁচাবে বা ইন্ডিয়ান আর্মিদের বাঁচাবে। ইনহ্যান্সড মোবিলিটি অ্যান্ড কমফোর্ট এখানে পাওয়া যাবে, যেখানে এটা হচ্ছে একটা লাইট ওয়েট, প্রোভাইডস হায়ার মোবিলিটি, ensuring that soldiers can move freely while staying warm and protected, ঠিক আছে, এটা লাইট ওয়েট রাখা হয়েছে। আচ্ছা, এবং দেখো এখানে যেটা করা হয়েছে অপারেশনাল রিডিনেস, যেটা দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ ইউজার ট্রায়ালস means that the him kavach is now ready for development, enhancing the safety and effectiveness of soldiers in the harsh environment। মানে তোমরা সবাই জানো যে আমাদের যে নর্দার্ন রিজিয়নটা, মানে যেখানে ধরো তোমার আমাদের যে একদম কাশ্মীর রিজিয়নে, ঠিক আছে, বা সিয়াচেনের জায়গাটা, সেখানে এক্সট্রিম ঠান্ডা পড়ে যায় আর কি, সেইখানে আমাদের ভারতীয় সৈন্যদেরকে যাতে তারা নিরাপত্তায় থাকতে পারে, মানে এক্সট্রিম ঠান্ডার হাত থেকে তারা যাতে প্রোটেক্ট থাকতে পারে, সেই জন্য কিন্তু এটা বানানো হয়েছে। এবার এটা কেমন দেখতে সেটা আমরা দেখে নিই। এইখানে দেখো এরকম একটা মাল্টি লেয়ার করা হয়, মানে এটা সাপোজ মনে করো এটা ফার্স্ট লেয়ার, তারপরে এটা একটা লেয়ার, তারপরে এটা একটা লেয়ার, তো এরকম এরকম করে ফাইনালি কিন্তু এইভাবে কিন্তু এটা হতে থাকবে, এইটা কিন্তু হচ্ছে হিম কবচ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 44 নম্বর প্রশ্ন, who has become the first Indian woman player to score fastest 4000 runs in ODI? তো প্রথম মহিলা হিসেবে 4000 রান ওডিআই পূর্ণ করেছেন কে? অপশনস দেখো, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, না মিথালি রাজ?
রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো স্মৃতি মান্ধানা। তো স্মৃতি মান্ধানা সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো তিনি একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বা ব্যাটার। তো আচ্ছা, দেখো তার টেস্ট ডেবিউ হয়েছিল 2014 সালে এগেনস্ট ইংল্যান্ড। তার ওডিআই ডেবিউ হয়েছিল দেখো 2013 সালে বাংলাদেশের বিপক্ষে। আচ্ছা, তার টি-20 ডেবিউ হয়েছিল বাংলাদেশের বিপক্ষে 2013 সালে। আচ্ছা, এবার দেখো ওডিআই কাপে তিনি কিন্তু 2017 সালে অ্যাপিয়ার করেছিলেন ইংল্যান্ড এবং ওয়েলসের ওয়েলসের সাথে। আচ্ছা, টি-20তে তিনি অ্যাপিয়ার করেছিলেন 2020 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কমনওয়েলথ গেমসে, সরি অস্ট্রেলিয়াতে, কমনওয়েলথ গেমসেও তিনি অ্যাপিয়ার করেছিলেন 2022 সালে। এশিয়ান গেমস 2022 সালে করেছিলেন, অ্যাপিয়ার করেছিলেন, সেখানে গোল্ড। এশিয়া কাপ 2016-তে গোল্ড, 2022-এ গোল্ড, 2018-তে সিলভার, 2024-এ এটা রিসেন্ট, এটা কিন্তু সিলভার। এটা কিন্তু স্মৃতি মান্ধানা, সবাই চেনো, আলাদা করে চেনানোর দরকার নেই। নেক্সট প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড দ্য স্বামী বিবেকানন্দ ইউবা শক্তি মিশন অন অকেশন অফ ন্যাশনাল ইউথ ডে? তো এইটা কোন স্টেট গভর্নমেন্ট কিন্তু এই মিশনটা লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মধ্যপ্রদেশ। ঠিক আছে। মেইন এইমস অফ দ্য মিশন আর অ্যাজ ফলোজ। তো এই মিশনটার এইম কি ছিল? দ্য স্টেট গভর্নমেন্ট উইল ট্রাই টু প্রোভাইড এমপ্লয়মেন্ট টু মোর দেন 70% অফ দ্য ইউথ। তো মানে ইউথদেরকে, প্রায় 70% ইউথকে এমপ্লয়মেন্ট প্রোভাইড করা হবে 2028 সালের মধ্যে। এটা কিন্তু এই মিশনের মেইন এইম। অল ইউথ অফ দ্য স্টেট আর কমপ্লিট এডুকেশন আপ টু ক্লাস 12 বাই 2030। এটা সেকেন্ড এইম, যে 2023-এর মধ্যে এটা সিকিওর করা হবে যে সমস্ত স্টুডেন্ট যেন তাদের 12th ক্লাস অবধি কিন্তু তাদের এডুকেশন কমপ্লিট করে। এটা কিন্তু একটা এইম থাকবে যে প্রত্যেক ক্লাস 12 পর্যন্ত এডুকেশন কমপ্লিট করানো। আচ্ছা, এছাড়াও as a part of employment generation efforts, vacant job positions of the past 3 years will be filled in the single year through Public Service Commission। একটা মানে এমপিপিএসসি, মানে মধ্যপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে গত 3 বছরে যত ভ্যাকেন্ট জব পজিশন রয়েছে সেটা এক বছরেই কিন্তু এটা কমপ্লিট করার একটা ধারণা নেওয়া হয়েছে। তো এইটাই ছিল কিছু এইম। 46 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ গোয়িং টু রিসিভ দ্য আউটস্ট্যান্ডিং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025? জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? রজনীকান্ত, আশুতোষ রানা, অমিতাভ ঘোষ, নাকি ইয়াশ চোপড়া? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইয়াশ চোপড়া। ঠিক আছে, খুবই পপুলার একজন। তো ইয়াশ চোপড়ার কিছু ফিল্ম আমরা দেখে নিই যেগুলো আমরা প্রায় প্রত্যেকেই জানি। ঠিক আছে, দেখো দীওয়ার, কভি কভি, দিল তো পাগল হ্যায়, वीर ज़ारा, मोहब्बते, जब तक है जान, रब ने बना दी जोड़ी। এই রকম ধরনের বহু ব্লকবাস্টার ফিল্ম কিন্তু তিনি মেক করেছেন বা ডিরেক্ট করেছেন। আচ্ছা, তিনি কিন্তু 2012 সালে কিন্তু মারা যান অ্যাট দ্য এজ অফ 80। তো তিনি কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন। নেক্সট কোশ্চেন দেখো, 47 নম্বর প্রশ্ন। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড শি কোহরাট 3.0 বা 3.0 ইনিশিয়েটিভ টু এম্পাওয়ার উমেন লেড স্টার্টআপ? তো এই স্টার্টআপটা কোন স্টেট গভর্নমেন্টে লঞ্চ হয়েছে? অপশনস দেখো, ওড়িশা, হরিয়ানা, পাঞ্জাব, না গুজরাট? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো পাঞ্জাব। তো এটার এই মিশনটা বা এই ইনিশিয়েটিভটার এইম কি আছে? তো এটা হচ্ছে টেক টেক জায়গাতে বা টেক বেসড ভেঞ্চার, এখানে হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট বাড়ানো। ইনিশিয়েটিভ ইজ সাপোর্টেড বাই বিজনেস ইনকাম্বেটরস। আচ্ছা, মোর দ্যান 250 স্টার্টআপস এখানে লঞ্চ করা হবে আন্ডার পাঞ্জাবস গ্রোথ প্ল্যান। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ট্যালেন্ট এবং আইডিয়াজের সাপেক্ষে কিন্তু তাদেরকে নিয়োগ করা হতে পারে বা হবে। এইমস টু কন্ট্রিবিউট ইন্ডিয়াস ডেভেলপমেন্ট বাই 2047। এইটা একটা লক্ষ্যমাত্রা যে তার মধ্যে কিন্তু এই মিশনটা কমপ্লিট করা হবে। 48 নম্বর প্রশ্ন দেখো, বাই হোয়াট নেম ডিড দ্য চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ লঞ্চ অ্যান এফএম চ্যানেল
ফর মহাকুম্ভ 2025, মহাকুম্ভ 2025কে লক্ষ্য করে কোন এফএম চ্যানেলটা লঞ্চ করা হয়েছে বাই চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ? কোন এফএম চ্যানেল সেটা দেখে নি, দেখো অপশনস: কুম্ভ প্রয়াগ, কুম্ভারম্ভ, কুম্ভবাণী, মহাকুম্ভ দর্শন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কুম্ভবাণী। ঠিক আছে, এটা হচ্ছে 103.5 মেগাহার্টজ এটা। তারপরে ধরো এইটা হচ্ছে মহাকুম্ভ মেলা 2025কে টার্গেট করে করা হয়েছে। অন দিস হিস্টোরিক্যাল অকেশন, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডক্টর এল মুরুগান also joined this event online. CM Adityanath was inaugurated the Kumbh Mangal Dhavani on this occasion. আচ্ছা, নেক্সট দেখো 49 নম্বর প্রশ্ন। অ্যাট্রাক্স ক্রিস্টেন্সনি which was seen in the news belongs to which species? তো এই একটা স্পিসিস পাওয়া গিয়েছে অ্যাট্রাক্স ক্রিস্টসেনি। তো এটা কোন স্পিসিস থেকে বিলং করে, মানে এটা কি একটা স্পাইডার, ফ্রগ, স্নেক নাকি ফিশ? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো স্পাইডার। তো এইটা হচ্ছে সেই বিরল প্রজাতি যেটা রিসেন্টলি পাওয়া গিয়েছে। তো দেখো অ্যাট্রাক্স ক্রিস্টসেনি ইজ এ ভেনোমেনাস স্পাইডার নেটিভ টু অস্ট্রেলিয়া। তাহলে কোথা থেকে ফাউন্ড হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। ইট ইজ এ লার্জার মোর ভেনোমেনাস, মানে এটার মধ্যে কিন্তু বিষ রয়েছে, of the Sydney funnel web spider. Atrax ক্রিস্টসেনি ওয়াজ ডিসকভার্ড ইন আর্লি টু, মানে এটা 2000 সালে, কিন্তু 2000 সালের কাছাকাছি কিন্তু এটা ডিসকভার করা হয়েছিল বাই কেন ক্রিস্টসেন। বুঝতেই পারছো এনার নাম থেকে কিন্তু এই নামটা দেওয়া হয়েছে। তাই এবার সেটা আবার ডিসকভার করা হয়েছে এখন, মানে মাঝে হারিয়ে গেছিল বা হয়তো মানে লুপ্ত হয়ে গিয়েছিল। দ্য স্পাইডার ইজ নেমড আফটার ক্রিস্টসেন্স কন্ট্রিবিউশন টু দিস রিসার্চ। বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন এবং ফাইনাল কোশ্চেন আমাদের 50 নম্বর প্রশ্ন দেখো। হুইচ স্টেট হ্যাজ রিনেমড দ্য ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আফটার মনমোহন সিং? তো কোন স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম রিনেম করে মনমোহন সিং এর নামে দিয়েছে? তো অপশনস দেখো: সিকিম, কর্ণাটকা, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার সুখবিন্দর সিং সুখু অ্যানাউন্স করেছেন যে ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নামটা প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর ট্রিবিউটে এটা কিন্তু রিনেম করা হবে। হি প্রেজড ডক্টর সিংস পলিসিস দ্যাট হেল্পড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হিমাচল প্রদেশ অ্যান্ড সেড দ্যাট হিজ এফোর্টস, মানে ডক্টর মনমোহন সিং এর এফোর্টস ব্রট মেনি বেনিফিটস অ্যান্ড রিকগনিশন টু দি স্টেট। ডক্টর সিং মানে ডক্টর মনমোহন সিং passed away on December 26, 2024 at the age of 92। 1932 সালে জন্মগ্রহণ করেন পাঞ্জাবে। He was distinguished economist and politician who served prime minister from 2004 to 2014, one of the greatest prime minister we ever have like him। তো এখানেই ছিল আমাদের ক্লাসটি। তো ক্লাসটি শেষ করার আগে আরো একটা জিনিস তোমাদের বলে দিই। দেখো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে প্রায় 30,347 মেম্বার রয়েছে, সেটা আরো একটু বেড়েছে এখন। তো এইটা মেম্বার সংখ্যাটা বলার একটাই কারণ, এই আমাদের চ্যানেলে বহু ফেক চ্যানেল কিন্তু তৈরি হয়েছে। তো সেখান থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু এই মেম্বার, এতগুলো মেম্বার এটা দেখে চ্যানেলে জয়েন করবে। চ্যানেলে জয়েন কেন করবে? কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন ডেলি কুইজ হয়, 50টা প্রশ্নের প্রতিদিন ডেলি কুইজ হয়। এইভাবে কুইজগুলো একের পর এক আসতে থাকে এবং যখন কুইজগুলো শেষ হয় সেই কুইজের পিডিএফ, মানে সেই যতগুলো কুইজ দেওয়া হলো সেই প্রশ্ন, এরকম অপশনস সহ, এরকম অপশনস রাইট অ্যান্সার সহ এরকম ছোট এক্সপ্লেনেশন করে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম অ্যাপে, ভিশন ডাব্লিউবিসিএস অ্যাপে কিন্তু একটা A4 সাইজ ফরম্যাটে, প্রিন্ট আউট ফরম্যাটে কিন্তু আপলোড করে দেওয়া হয়। মানে তুমি এখান থেকে টেস্ট দাও এবং টেস্ট দেওয়ার পরে পিডিএফটা ডাউনলোড করো ফর রিভিশন পারপাস। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ডেইলি টেস্ট। এটা আমাদের ডেইলি টেস্ট এবং ডেইলি টেস্ট যখন হয়ে যায় তখন আমাদের কিন্তু একটা উইকলি টেস্ট হয়।
সেটা কবে হয়, সেটা হচ্ছে সানডে করে হয়। ঠিক আছে, এভরি সানডে কিন্তু আমাদের এই উইকলি টেস্টটা হয়। সেটা আমাদের অ্যাপে হয়, যেটা সম্পূর্ণ ফ্রি। তোমরা অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে লগ ইন করবে, লগ ইন করলে তোমরা দেখতে পাবে 100টা প্রশ্ন, 100টা নাম্বার, এবং সেটা কিন্তু টাইম ধরে কিন্তু পরীক্ষাটা হয়, 60 মিনিটে। এবং এই 100টা প্রশ্ন কিভাবে থাকে, সেটা হচ্ছে তুমি একদম মন্ডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত যতগুলো কুইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, মানে 50টা প্রশ্ন 6 দিন ধরে, মানে 300টা প্রশ্ন যে দেওয়া হয়, সেইখান থেকে বেছে বেছে 100টা প্রশ্ন আমরা কিন্তু এই উইকলি টেস্টে কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই সমস্ত কিছু ফেসিলিটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যে কতগুলো প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট উইকে।